পরি, পরি, পরি। প্লিজ স্যার, আপনি এভাবে চেঁচামেচি করবেন না, আপনার বিপি বেড়ে যাবে। ওরিয়নের কাছে গিয়ে বলে নার্স। পরি, স্যার প্লিজ থামুন। বলে নার্স। ঘুম থেকে ওঠার পর থেকেই পরীর জন্য অপেক্ষা করছে ওরিয়ন। গতকাল বাসায় আসার পর থেকে একবারও চোখের দেখাটাও দেখেনি ওরিয়ন। ভেবেছিল পরী হয়তো একবার হলেও আসবে, কিন্তু আসেনি। নার্স খাবার নিয়ে অপেক্ষা করছে। সকালের ঔষধ এখনও খাওয়াতে পারেনি ওরিয়নকে। কখন থেকে পরীর নাম ধরে চিৎকার করেই যাচ্ছে। পরি। কি হয়েছে? এভাবে চেঁচামেচি করছিস কেন? দ্রুত রুমে আনিকা চৌধুরী প্রবেশ করতে করতে বলে। আনিকা চৌধুরীর পেছন পেছন রুমে আফরিনও প্রবেশ করে। পরি কোথায়? এখানে নেই কেন? গম্ভীর কণ্ঠে বলে ওরিয়ন। পরি তো নিজের রুমে নিচের রুম মানে? পরের রুম এটা। গেস্ট রুম কবে থেকে পরের রুম হয়ে গেল? আফরিনের কথা শেষ হওয়ার আগেই বলে ওঠে ওরিয়ন। আফরিন অবাক হয়ে ওরিয়নের দিকে তাকিয়ে রইল। আফরিন এই রুমে আছে কি না, ওরিয়নের এহেন বিহেভিয়ারে আফরিনের খারাপ লাগছে কি না তা যেন দেখার প্রয়োজনও অনুভব করল না ওরিয়ন। আফরিনের মুখে বিষণ্ণতার ছাপ দেখা যাচ্ছে। অন্যদিকে যতই সময় যাচ্ছে ওরিয়ন যেন ততই ধৈর্য হারিয়ে ফেলছে। ওকে কেন ডাকছিস? ভ্রু কুচকে জিজ্ঞেস করে আনিকা চৌধুরী। প্রয়োজন আছে তাই। জবাব দেয় ওরিয়ন। কিসের প্রয়োজন? কি এমন প্রয়োজন যেভাবে চেঁচামেচি করছিস ছোট বাচ্চাদের মতো? বিরক্ত হয়ে বলে আনিকা চৌধুরী। বারবার পরিপরি করা যে আনিকা চৌধুরীর কাছে বিষের মতো লাগে তা যেন এই পরিবারের কেউ বুঝতে পারে না, নাকি বুঝেও ইচ্ছে করে এরকম করে কে জানে। তোমাকে বলা যাবে না। আনিকা চৌধুরীর দিকে তাকিয়ে জবাব দেয় ওরিয়ন। আমি ভেবেছিলাম আফরিন ফিরে আসলে সব ঠিক হয়ে যাবে, তুই তোর ভালোবাসা ফিরে পাবি, ওই মেয়ে এই বাড়ি থেকে বিদায় হবে। কিন্তু তুই তুই আফরিনকে 2 দিনে ভুলে গেলি। মেয়েটার প্রতি তোর একটু করুণাও হলো না? হতাশার দৃষ্টিতে ওরিয়নের দিকে তাকিয়ে বলে আনিকা চৌধুরী। কিছু সময়ের জন্য ওরিয়নের চোখে আফরিনের দিকে যায়। আফরিন নিচের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অন্য সময় আফরিনকে এভাবে দেখলে ওরিয়নের যে খারাপ লাগা কাজ করত, আজ তা করছে না। আজ খারাপ লাগছে আফরিন যেসবের মধ্য দিয়ে 9টা মাস পার করেছে তার কথা ভেবে। কি করবে ওরিয়ন? কি করা উচিত ওরিয়নের? ওরিয়ন তো ভেবেছিল আফরিন অন্য কারোর সাথে সুখে আছে। মিতার সাথে 9 মাস পার করা 6 বছরের চাইতেও বেশি কখন আর কিভাবে হয়ে গেল? কেন 6 বছরের ভালোবাসা আফরিনকে ছাড়া থাকতে পারলেও 9 মাসের নিজের স্ত্রী পরীকে ছাড়া এক মুহূর্ত থাকতে ওরিয়নের কষ্ট হয়? এটা কি ভালোবাসা? মনে মনে ভাবে ওরিয়ন। ভালোবাসা হলে তো আমার বুঝে যাওয়ার কথা ছিল, যেমনটা বুঝেছিলাম আফরিনের সময়। নাকি পরি সত্যি বলেছে ওর শরীরকে ভালোবাসি আমি? কথাটা ভাবতেই নিজের অজান্তেই হাত শক্ত করে মুঠ করে ফেলে ওরিয়ন। যদি শরীরকে ভালোবাসবো তাহলে আফরিনকে দেখলে কেন আগের মতো কিছু অনুভব হচ্ছে না আমার? কেন মন শুধু বারবার পরিপরি করছে? আমাকে দরজা খুলে কথাটা বলতে গিয়েও চুপ হয়ে গেল মিতা। দরজার কাছে দাঁড়িয়ে আছে আনিকা চৌধুরী ও আফরিন। বিছানার সামনে হাতে নাস্তার ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে নার্স। ওরিয়ন বিছানায় শুয়ে আছে। সবাইকে দেখে মনে হচ্ছে সিরিয়াস কোনো কথা হচ্ছিল রুমে। মিতা আসতেই যেন নীরবতা ছেয়ে গেল। আমি না হয় পরে আসছি। কথাটা বলে ঘুরে রুম থেকে বের হতে যেতে নেয় মিতা। দাঁড়া। পেছন থেকে ডাক দেয় ওরিয়ন। ওরিয়নের কণ্ঠস্বর শুনে দাঁড়ায় মিতা। আফরিনও চোখ তুলে ওরিয়নের দিকে তাকায়। মিতাকে দেখতেই ওরিয়নের চোখ যেন জলজল করছে। আফরিনের বুকটা হুট করেই চিনচিন করছে। আফরিন ভেবেছিল নিজের সম্মান হারানোর চেয়ে হয়তো একটা মেয়ের কাছে কষ্টের আর কিছুই হয় না। ভুল ভেবেছিল আফরিন। নিজের ভালোবাসার মানুষের চোখে অন্য কারোর জন্য অনুভূতি দেখার চেয়ে কষ্টের আর কিছুই নাই। মুখে ফুটে উঠল এক মৃদু বিষণ্ণতার হাসি। আমার নাস্তা রেডি কর, নাস্তাকে ওষুধ খেতে হবে। মিতার দিকে তাকিয়ে বলে ওরিয়ন। মিতা অবাক হয়ে ওরিয়ন আর নার্সের দিকে তাকিয়ে রইল। নার্সের হাতে নাস্তা, অথচ নাস্তা রেডি করার কি আছে এখানে, সেটাই ভেবে পাচ্ছে না মিতা। এক পা এগিয়ে দিতেই চোখ যায় আফরিনের দিকে। আফরিনের মুখে মৃদু এক হাসি।
কিন্তু সেই হাসিতে নেই কোনো প্রাণ। মনে হচ্ছে জীবন্ত কোনো লাশের মুখে জোর করে কেউ হাসি ফুটানোর চেষ্টা করছে। পরীর মুখটা কালো হয়ে এলো। আফরিনের এরকম চেহারা সহ্য হচ্ছে না মিতার। সামান্য অবজেশন এর জন্য নিজের বোনের জীবনটা নষ্ট করতে পারে না মিতা। নাস্তা তো সামনেই আছে, খেয়ে নাও। একটু গম্ভীরভাবে বলে মিতা, নিজেকে একটু শক্ত করার চেষ্টা করছে। সামনে আছে, তা আমিও দেখতে পাচ্ছি। গভীরভাবে ওরিয়নও বলে, তাহলে আবার রেডি তোকে বলেছি নাস্তা রেডি করতে। প্রতিটা শব্দে জোর দিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওরিয়ন। মিতার চোখ আবারও আফরিনের দিকে যায়। আফরিনের চোখে পানি ছলছল করছে। যে কোনো মুহূর্তে যেন মনে হচ্ছে এই বাঁধ ভেঙে যাবে। আফরিনের চোখের পানি দেখে মিতারও মেজাজ যেন খারাপ হয়ে এলো। পারবো না, আমি তোমার বাড়ির কাজের মেয়ে নই যে যখন যা বলবে তাই করব। কথাটা বলেই আর 1 মিনিটও অপেক্ষা করে না মিতা। রুম থেকে সোজা বের হয়ে যায়। ওরিয়ন দাঁতে দাঁত চেপে রইল। নিমিষেই শোয়া থেকে উঠে বসেই নার্সের হাতে থাকা ট্রে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। কাচের প্লেটগুলো সাথে সাথে টুকরো টুকরো হয়ে পড়ে রইল মেঝেতে। আফরিন আর আনিকা চৌধুরী হা করে তাকিয়ে রইল ওরিয়নের দিকে। এসব কি করছে ওরিয়ন? দুজনের একজনও কিছু। আমি কিছুক্ষণ একা থাকতে চাই। বড় বড় শ্বাস ফেলে বলে ওরিয়ন। অরিয়ন, তুই এসো। আমি কিছুক্ষণ একা থাকতে চাই। চেঁচিয়ে বলে ওরিয়ন। আনিকা চৌধুরী আর কিছু বলল না। নিজেকে সবার সামনে অপমানিত মনে হতে লাগলো। একবার নার্সের দিকে ও একবার আফরিনের দিকে তাকিয়েই রুম থেকে বেরিয়ে যায়। আফরিন আনিকা চৌধুরীর চলে যাওয়া দেখছে। ওরিয়নের দিকে তাকাতেই ওরিয়নের সাথে চোখাচোখি হয় আফরিনের। কিছু একটার জন্য অপেক্ষা করছে ওরিয়ন। তোমাকে আলাদা করে বলতে হবে? আবারও চেঁচিয়ে ওঠে ওরিয়ন। ওরিয়নের কথা শুনতেই রুম থেকে বেরিয়ে যায় আফরিন। নার্স গিয়ে সোফায় বসে পড়ে। ওরিয়ন দাঁতে দাঁত চেপে খাটের ওপর স্থির হয়ে বসে রইল। আপনার মেডিসিন খেয়ে কথাটা বলতেই তীক্ষ্ণ দৃষ্টিতে নার্সের দিকে তাকায় ওরিয়ন। সাথে সাথেই চুপ হয়ে যায় নার্স। হঠাৎ করে এরকম রেগে কেন গেল বুঝতে পারছে না। রুমে এসেই মিতা কেমন যেন বন্দি খাঁচায় আটকে থাকা পাখির মতো ছটফট করতে লাগলো। ক্ষণে ক্ষণে নিজের চুল আশ্রাচ্ছে তো ক্ষণে ক্ষণে ব্যাগ গোছাতে থাকলো। ওরিয়নের চাহনি, আফরিনের চোখের পানি মিতাকে পাগল করে দিচ্ছে। এ কোন দ্বিধায় পড়ে গেল মিতা। তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে কাঁধে তুলে নিয়েই সরাসরি গিয়ে গাড়িতে বসে মিতা। আজ ক্লাস করার ইচ্ছা না থাকলেও বাধ্য হয়েই যেতে হচ্ছে মিতার। সব কিছু থেকে পালাতে হবে যেভাবেই হোক। সারাদিন ক্লাস শেষ করে কলেজ গেট থেকে বের হতেই গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কবির রহমানকে। কবির রহমানের পরনে আজ কালো রঙের ছুট। কত হবে তার বয়স? 60 কিংবা 65? মনে মনে ভাবে মিতা। দেখে 60 বা 65 মনে হয় না, মনে হয় 55 বা 50 বছরের এক মধ্যবয়স্ক লোক। দূর থেকে মিতাকে দেখতেই হাসি ফোটে কবির খানের চেহারায়। এগিয়ে যায় মিতার দিকে। মিতার কাছাকাছি আসতেই হাত রাখে মিতার মাথায়। কেমন আছো পারমিতা? মিষ্টি এক হাসি দিয়ে জিজ্ঞেস করে কবির রহমান। কবির রহমানের কণ্ঠে মায়া আর স্নেহ প্রকাশ পাচ্ছে। পারমিতা মুখ ফুটে কিছু বলল না, মৃদু এক হাসি দিয়ে ভালো আছে বোঝায়। চলো কোথাও গিয়ে বসি। মিতার কাঁধে নিজের হাত রেখে বলে কবির রহমান। মিতা কিছু একটা ভেবে রাজি হয়। কলেজের সামনে থাকা ওয়েল ফুডের দোকানে বসেছে মিতা। ড্রাইভার মিতাকে না দেখলে খোঁজাখুঁজি শুরু করে দিতে পারে ভেবে দূরে কোথাও যায়নি মিতা। মিতার সামনে বার্গার আর কোল্ড ড্রিঙ্কস রাখা, কিন্তু মিতা কিছুই স্পর্শ করেনি। কবির রহমান মিতার দিকে তাকিয়েই আছে। ওয়াজিদ চৌধুরীর কাছে প্রশ্ন করেছিল তুমি? জিজ্ঞেস করে কবির রহমান। মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। আর হাবিব চৌধুরী? মিতার দিকে আর চোখে তাকিয়ে বলে কবির রহমান। বললো আপনাকে চিনে না। জবাব দেয় মিতা। মিতার জবাব শুনতেই হেসে দেয় কবির রহমান, যেন এই উত্তরের অপেক্ষায় ছিল। মিতা কবির রহমানের দিকে তাকিয়ে রইল। হাসির কারণ বোঝার চেষ্টা করছিল। হাসছেন কেন? প্রশ্ন করে মিতা। আচ্ছা একটা কথা বলো তো। কথাটা বলেই গম্ভীর দৃষ্টিতে মিতার দিকে তাকায় কবির রহমান। তোমার উপর এই হামলাগুলো কি বিয়ের আগে কখনো হয়েছিল? প্রশ্ন করে কবির রহমান।
আপনি কিভাবে জানলেন আমার উপর হামলা হয়েছে? ভ্রুকুচকে সন্দেহর দৃষ্টিতে কবির রহমানের দিকে তাকায় মিতা। যেভাবে জানতে পেরেছিলাম তুমি আমার নাতনি হও। অনায়াসে বলে ফেলে কবির রহমান। না। আগের প্রশ্নের জবাব দেয় মিতা। আচ্ছা, তুমি কি কখনো ভেবে দেখেছো কেন বিয়ের দিন আফরিন চলে গেল? কেনই বা এত মানুষ থাকতে আরিয়ানের চাইতে 1 বছরের ছোট মেয়ের সাথে আরজিনের বিয়ে হলো? কেনই বা বিয়ের পর পর তোমার উপর এত অ্যাটাক হওয়া শুরু করলো? একের পর এক কথাগুলো বলে যাচ্ছে কবির রহমান। কবির রহমানের প্রশ্নগুলো শুনতেই চিন্তায় পড়ে গেল মিতা। তাই তো, এত কিছু তো ভাবেনি মিতা। কি বলতে চাইছেন আপনি? অধৈর্য হয়ে প্রশ্ন করে মিতা। তুমি কি কখনো ভেবে দেখেছো আসলে আফরিনের চলে যাওয়াটা কিডন্যাপ ছিল কিনা? আবারও বলে কবির রহমান। কি সব বলছেন আপনি? রেগে গিয়ে চেঁচিয়ে ওঠে মিতা। যা সত্যি তাই বলছি। চেয়ারের সাথে হেলান দিয়ে বলে কবির রহমান। কি বলতে চাচ্ছেন আপনি? এসব বলে কি প্রমাণ করতে চাইছেন? আবারও প্রশ্ন করে মিতা। মিতার চোখের কোণে পানি ছলছল করছে। তোমার কি কখনো মনে হয়নি সব কিছু প্ল্যান করে করা হয়ে থাকতে পারে? গম্ভীর মুখে মিতার দিকে তাকিয়ে বলে কবির রহমান। মানে? কথাটা যেন মিতার মুখে আটকে যাচ্ছে। চোখ দিয়ে গড়িয়ে 2 ফোঁটা পানি পড়ল। মানে কি তা তুমি ভালোই জানো ফারমিতা। বলে কবির রহমান। কে আর কেন? আবারও প্রশ্ন করে মিতা। কে হতে পারে তাও তুমি জানো, তুমি শুধু মানতে চাইছো না। মিতার দিকে এগিয়ে এসে বলে কবির রহমান। কারণ কি? পরাজিত কণ্ঠে প্রশ্ন করে মিতা। বুকটা ধুকপুক ধুকপুক করছে মিতার। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করবে। এত কিছু কেন একসাথেই হচ্ছে মিতার সাথে? তোমার মায়ের নামে হাজারো কোটি টাকার সম্পত্তি আছে, যার বর্তমান মালিক তুমি। জবাব দেয় কবির রহমান। তোমার মায়ের সাথে রাগ করে অনেক বছর যোগাযোগ রাখিনি আমি, কিন্তু আমার এত এত সম্পত্তির মালিক যে শুধু সুমাইয়া ছিল। কিছুদিন আগে জানতে পারলাম আমার সুমাইয়া এই পৃথিবীতে নেই। আরও জানতে পারলাম সুমাইয়ার এক মেয়েও আছে। কবির রহমানের কণ্ঠ আটকে আছে। চোখে মুখে দুঃখ ভেসে উঠছে। ক্ষণিকের জন্য মিতার মনে হলো কবির রহমানের চোখের কোণে পানিও দেখতে পেয়েছিল। কিছুদিন আগে মানে? আপনাকে তো মৃত্যুর সাথে সাথে খবর পাঠানো হয়েছিল। অবাক হয়ে বলে মিতা। মিথ্যা কথা, আমাকে কোনো খবর পাঠানো হয়নি। বলে কবির রহমান। ভেবেছিলাম হয়তো বেশি দিন বাঁচব না, তাই রাগ থাকলেও সব সম্পত্তি সুমাইয়ার নামে করে দিই। সুমাইয়া এখন আর নেই, সব কিছুর মালিক তুমি। বলে কবির রহমান। কি বলতে চাচ্ছেন? মিতা যেন বুঝেও অন্য কোনো উত্তরের আশা করছে। তুমি মারা গেলে সব সম্পত্তি চৌধুরী পরিবারের। মিতা ভাবনি। কবির রহমানের কথা শেষ হওয়ার আগেই দোকানের দরজায় দাঁড়িয়ে থাকা ড্রাইভার মিতাকে ডাক দেয়। জি কাকা। তাড়াতাড়ি করে চোখের পানি মুছে মাথা ঘুরিয়ে বলে মিতা। বাসা থেকে তোমাকে বারবার কল করা হচ্ছে, কাল ধরনি তাই আমাকে দিয়েছে ইমার্জেন্সি। বলে ড্রাইভার। আচ্ছা তুমি যাও, আমি আসছি। বলে মিতা। মিতার কথা শুনে ড্রাইভার কাকা দোকান থেকে বের হয়ে যায়। মিতা আর কিছু না বলে ব্যাগ কাঁধে তুলে নেয়। আমার বাড়ির দরজা তোমার জন্য সবসময় খোলা। সোমায়াকে আমি হারিয়েছি, কিন্তু সোমায়ের শেষ চিহ্নটাকে হারাতে চাই না। মন খারাপ করে বলে কবির রহমান। মিতা আর কিছু বলল না। ব্যাগ কাঁধে নিয়েই দোকান থেকে বের হয় মিতা। দোকান থেকে বের হতেই বড় বড় করে শ্বাস নিতে থাকে মিতা। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে মিতার। আর কি দেখার বাকি আছে? শেষমেশ নিজের আপন মানুষ, যাদেরকে এত বিশ্বাস করেছে মিতা, এত ভালোবেসেছে তারা, কতগুলো ভাবতেই চোখের পানি মুছে ব্যাগ খুলে মোবাইল হাতে নেয় মিতা। স্ক্রিনে আলো জ্বলতেই দেখতে পায় 50টা মিস কল। পরিবারের সবাই একের পর এক কল দিচ্ছে মিতাকে। মোবাইল নিয়ে কল দেয় মায়া চৌধুরীকে। হ্যালো মা। রোবটের মতো বলে মিতা। মোবাইল কই তোর? কখন থেকে কল দিচ্ছি? অপর পাশ থেকে মায়া চৌধুরীর উত্তর আসে। সাইলেন্ট ছিল। জবাব দেয় মিতা। অরিয়ন? কথাটা বলে একটু থামে মায়া চৌধুরী। অরিয়ন কি? গাড়িতে উঠে বসতে বসতে বলে মিতা। অরিয়ন সকাল থেকে খাবার আর ঔষধ খাচ্ছে না। তুই তাড়াতাড়ি বাসায় আয়। জবাব আসে মায়া চৌধুরীর।
মিতা কিছু বলার আগেই কল কেটে যায়। চলুন কাকা। বলে মিতা। চৌধুরী মেনশনের সামনে এসে দাঁড়ায় কালো রঙের গাড়িটা। মেইন দরজা আজ অন্যদিনের মতো বন্ধ নয়, মনে হচ্ছে কারো অপেক্ষায় খোলা রেখেছে। বিবর্ণ চেহারার মিতা গাড়ি থেকে বেরিয়ে আসে। কাঁধের ব্যাগটা গাড়ির সিটেই পড়ে আছে। বাড়িতে ঢুকতেই 2-4টা কলেজের কাজের লোক ছাড়া আর কাউকে দেখতে পায়নি মিতা। ডাইনিং টেবিলের চেয়ার টেনে বসে মোবাইল দেখছে শায়লা। শায়লা আপু। ধীরে ডাক দেয় মিতা। হঠাৎ করে মিতার ডাক শুনে চমকে ওঠে শায়লা। নিজের বুকের ওপর থুথু দেয় ভয় কমানোর উদ্দেশ্যে। হ্যাঁ মিতা বল। তাড়াতাড়ি করে মিতার সামনে এসে বলে শায়লা। সবাই কোথায়? কাউকে দেখতে না পেয়ে প্রশ্ন করে মিতা। উপরে অরিয়ন স্যারের রুমে। জবাব দেয় শায়লা। মিতা আর কোনো কথা বাড়ালো না, সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো। ওরিয়নের রুমের দরজা আগে থেকেই খোলা। উকি দিতেই দেখতে পায় সকলেই রুমে বসে আছে। ওরিয়ন বিছানায় অন্যদিকে মুখ করে শুয়ে আছে। মা। মায়া চৌধুরীকে ডাক দিয়ে রুমের ভেতরে প্রবেশ করে মিতা। সকলের দৃষ্টি যায় মিতার দিকে। বিছানায় শুয়ে থাকা ওরিয়ন যেন মিতার কণ্ঠ শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়ল, তাও মুখ ঘুরিয়ে মিতার দিকে তাকালো না। এসেছিস তুই? মিতার দিকে এগিয়ে আসতে আসতে বলে মায়া চৌধুরী। ওরিয়নের পাশে বসে থাকা আনিকা চৌধুরীর মুখটা রাগে লাল হয়ে আছে। মিতার দিকে আর চোখে তাকায় একটু পরপর। কি হয়েছে? প্রশ্ন করে মিতা। অরিয়ন সকাল থেকে খাবার খাচ্ছে না। জবাব দেয় মায়া চৌধুরী। কেন? প্রশ্ন করে মিতা। মায়া চৌধুরী এর কোনো জবাব দিল না। কিছু বলতে যাবে তখনই পেছন থেকে মায়া চৌধুরীর কাঁধে হাত রাখে আফরিন। চোখের ইশারায় কিছু বোঝায় মায়া চৌধুরীকে। মায়া চৌধুরী নিজের জায়গা থেকে সরে গিয়ে দাঁড়ায় আনিকা চৌধুরীর সামনে। নিজের সামনে মায়া চৌধুরীকে দাঁড়াতে দেখে আনিকা চৌধুরী ভ্রু কুঁচকে কিছু বোঝার চেষ্টা করে। ও মাই গড। দাঁতে দাঁত চেপে কথাটা বলেই উঠে দাঁড়ায় আনিকা চৌধুরী। রুম থেকে বেরিয়ে যায়। আনিকা চৌধুরীর পেছন পেছন মায়া চৌধুরীও বেরিয়ে যায়। আফরিন মিতার দিকে তাকিয়ে আলতো করে এক হাসি দিল। মিতাও বিনিময়ে হাসি ফিরিয়ে দেয়। মাথা ঘুরিয়ে নার্সের দিকে তাকায় আফরিন। ট্রেটা এখানে রেখে দিন। নার্সকে বলে আফরিন। আফরিনের কথা শুনে নার্সটি টেবিলের ওপর ট্রে রেখে রুম থেকে বেরিয়ে যায়। নার্সের পেছন পেছন আফরিনও বেরিয়ে আসে। পুরো রুমে এখন শুধুমাত্র অরিয়ন আর মিতা। দরজা লাগানোর শব্দ শুনতেই মাথা ঘুরিয়ে মিতার দিকে তাকায় অরিয়ন। এক দৃষ্টিতে মিতার দিকে তাকিয়ে রইল অরিয়ন। মিতাকে দেখে রাগ হচ্ছে, আবার ইচ্ছে করছে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতে। এমন কেন হয়ে গেল অরিয়ন বুঝতে পারছে না। বিছানায় শুয়ে থাকা অরিয়নের চেহারা শুকিয়ে গেছে একদম। চোখ মুখ থেকে উজ্জ্বলতা সরে গেছে। এই মানুষটা কি করেনি মিতার জন্য, আর বিনিময়ে মিতা তাকে শুধু দূরে সরিয়েই দিচ্ছে। আচ্ছা, দূরে সরিয়ে দিয়ে কি সব পরিবর্তন করা যায়? ধীর পায়ে হেঁটে গিয়ে বিছানার পাশে বসে মিতা। অনেক কিছু বলতে আর জিজ্ঞেস করতে মন চাচ্ছে মিতার, একই সাথে চুপ হয়ে যেতে ইচ্ছে করছে। কবির রহমান যা বলল তা কি সত্যি? সত্যি কি আফরিনের হারিয়ে যাওয়াটা সাজানো ছিল? সত্যি কি ওরিয়নের সাথে মিতার বিয়েটা প্ল্যান করা ছিল? সব কিছু কি ওরিয়ন জানতো? কথাগুলো মনের মধ্যে ঘুর ঘুর করছে মিতার। মিতা বিছানায় বসতেই চোখে চোখ পড়ে ওরিয়নের সাথে। ওরিয়নও চোখ সরাচ্ছে না এক মিনিটের জন্য। শোয়া থেকে উঠে বসে ওরিয়ন। নিমিষেই নিজের মাথা রাখে মিতার কাঁধে। ডান হাত দিয়ে মিতার কোমর শক্ত করে জড়িয়ে ধরে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে মিতা। হঠাৎ করে এভাবে মিতার কাছাকাছি চলে আসাতে অবাক হয় মিতা। হয়তো কিছুটা অপ্রস্তুত। চোখের কোণে পানি জমতে শুরু করেছে মিতার। ইচ্ছা করছে দুই হাত দিয়ে ওরিয়নকে শক্ত করে জড়িয়ে ধরতে, কিন্তু মিতা হাত বাড়ালো না, শক্ত করে হাত মুঠ করে রাখল। তুই বলেছিলি তুই আমাকে ভালোবাসিস। মিতার কাঁধে মাথা রাখা অবস্থায় বলে ওঠে ওরিয়ন। তুই বলেছিলি তুই আমাকে কখনো ছেড়ে যাবি না। আবারও বলে ওরিয়ন। খাবার খেয়ে ওষুধগুলো খেয়ে নাও। নিজেকে সামলে নিয়ে শান্ত গলায় বলার চেষ্টা করে মিতা। কিন্তু তুই আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছিস, আমাকে প্রতিনিয়ত ইগনোর করে যাচ্ছিস, বলে ওরিয়ন। ওরিয়নের কথায় যেন পাহাড় সমান অভিমান প্রকাশ পাচ্ছে। ওষুধ না খেলে শরীর মিতার কথা শেষ হওয়ার আগেই মিতার কাঁধে কামড় দেয় ওরিয়ন। ব্যথায় শব্দ করে ওঠে মিতা।
ওরিয়ন নিজের মনের কথা বলার চেষ্টা করছে, আর মিতা কোনোভাবে কথা ঘোরানোর চেষ্টা করছে তা বুঝতে পারতেই রাগ উঠে যায় ওরিয়নের। ফলে কামড় বসিয়ে দেয় মিতার কাঁধে। ওরিয়নের কামড়ের হিংস্রতা যেন বেড়েই যাচ্ছে। মনে হচ্ছে সব রাগগুলো মিতার ওপর ছাড়ছে ওরিয়ন। ব্যথা সহ্য করতে না পেরে নিজের দুহাত দিয়ে ওরিয়নের দুবাহু ধরে পেছনের দিকে ঠেলতে থাকে মিতা। অরিয়ন ব্যথা পাচ্ছি আমি। কাঁদো কাঁদো কণ্ঠে বলে মিতা। মিতার ভাইয়া ডাক শুনে যেন আরও রাগ উঠে গেল ওরিয়নের। একে তো ওরিয়ন জড়িয়ে ধরলেও মিতা ওরিয়নকে জড়িয়ে ধরেনি, কথাগুলো ইগনোর করছিল, তার ওপর ভাইয়া বলা শুরু করেছে আবার। তোকে কতবার বলেছে ভাইয়া না ডাকতে? মিতার কাঁধ থেকে মাথা সরিয়ে মিতার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলে ওরিয়ন। মিতার দৃষ্টি ওরিয়নের দিকে থাকলেও মিতা নিজের হাত দিয়ে কাঁধে কামড়ের জায়গা ঘষতে ব্যস্ত, তাতে যদি ব্যথাটা একটু কমে। তুমি খাবার খেয়ে ওষুধ খেয়ে নাও। ওরিয়নের প্রশ্ন ইগনোর করে আবারও বলে মিতা। তুই কথা বলবি না আমার সাথে? দাঁতে দাঁত চেপে ধরে বলে ওরিয়ন। আগে খাবার খাও, এরপর। বলেই মিতা। আন। রাগান্বিত ওরিয়ন বলে। মিতা বিছানা থেকে উঠে গিয়ে টি টেবিল থেকে খাবার ট্রে হাতে করে নিয়ে আসে। বেডের ওপর ট্রে রাখতেই স্যুপের বাটি হাতে তুলে নেয় ওরিয়ন। চামচ দিয়ে স্যুপ নিয়ে মিতার মুখের কাছে ধরে আগে। মিতা ওরিয়নের দিকে তাকিয়ে রইল। আমি খেয়ে এসেছি বন্ধুদের সাথে, তুমি খাও। জবাব দেয় মিতা। খাবি নাকি ছুঁড়ে ফেলে দেবো? গম্ভীর কণ্ঠে বলে ওরিয়ন। মিতা আর কিছু না বলে ছুপ মুখে দেয়। পরের বার ছুপ মুখে দেয় ওরিয়ন। যত দ্রুত সম্ভব ছুপ শেষ করার জন্য মরিয়া হয়ে উঠেছে ওরিয়ন। মাঝে মাঝেই ছুপ মিতার মুখে তুলে দিচ্ছে, আর মিতাও কোনো ঝামেলা না করার জন্য খেয়ে নিচ্ছে। স্যুপের বাটি ট্রেতে রাখতেই মিতা ঔষধ হাতে তুলে দেয় ওরিয়নের। ওরিয়নও চুপচাপ ঔষধ খেয়ে নেয়। ওরিয়নের ঔষধ খাওয়া শেষ হলে মিতা ট্রে নিয়ে আবারও টি টেবিলের ওপর রেখে আসে। ফিরে এসে আবারও বসে ওরিয়নের সামনে। ওরিয়নের নজর গিয়ে আটকায় মিতার গলার কাছে কাঁধের অংশে। ওরিয়নের দাঁতের ছাপ এখনও বসে আছে। নিজের অজান্তেই ওরিয়নের হাত গিয়ে স্পর্শ করে কামড় দেওয়া জায়গায়। আলতো করে এগিয়ে যায় মিতার দিকে। ওরিয়নের এগিয়ে আসা বুঝতে পেরেই সরে যেতে নেয় মিতা, কিন্তু তার আগেই নিজের হাত দিয়ে শক্ত করে মিতাকে ধরে বসিয়ে রাখে ওরিয়ন। আলতো করে চুমু দেয় কামড় দেওয়া জায়গায়। ওরিয়নের ঠোঁট কাঁধে স্পর্শ করতেই চোখ বন্ধ করে নেয় মিতা। মিতার হার্টবিট যেন বেড়ে যাচ্ছে। অন্যদিকে ওরিয়ন একের পর এক চুমু দিয়েই যাচ্ছে কাঁধে। একটু পরেই ঠোঁট গিয়ে স্পর্শ করে মিতার গালকে। ওরিয়ন নিজের হাত দিয়ে মিতার কোমর আরও জড়িয়ে ধরে। যতটা সম্ভব টেনে নিজের আরও কাছাকাছি আনার চেষ্টা করছে। মিতার শরীরের সাথে ওরিয়নের শরীর স্পর্শ হতে শুরু করেছে। ওরিয়নের ঠোঁট থেকে যেন কমলতা ধীরে ধীরে সরে যাচ্ছে। প্রতি মিনিটে আরও ডেসপারেট হয়ে পড়েছে ওরিয়ন। তুমি অসুস্থ। ওরিয়নের বাহু ধরে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে বলে মিতা। ওরিয়নের উদ্দেশ্য কি তা ভালোই বুঝতে পারছে মিতা। আই নো, আই নো, আই নো। মিতার গলায় বড় বড় শ্বাস নিয়ে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে করতে বলে ওরিয়ন। কি করেছিস তুই আমার সাথে? কেন তোকে বারবার কাছে পেতে ইচ্ছে করে? কেন তো দূরে আমাকে এত যন্ত্রণা দেয়? কেন সবার অবহেলা সহ্য করতে পারলেও তোর অবহেলা সহ্য করতে পারছি না আমি? কেন তুই দূরে চলে যেতে চাইলেই তোকে কষ্ট দিতে মচ্ছে আমার? কেন? মিতার নাকের সাথে নিজের নাক ঘষতে ঘষতে বলে ওরিয়ন। কেন আমার সামনে আমার 6 বছর ভালোবাসা আফরিন থাকতেও ওর দিকে তাকাতে পারি না আমি? কেন আমার নজর সব জায়গায় শুধু তোকেই খোঁজে? মিতার গালে আলতো করে চুমু দিতে দিতে বলে ওরিয়ন। ওরিয়নের কথা শুনে বুক ফেটে কান্না আসছে মিতার। এত কথার কোনোই মূল্য নেই, কারণ ওরিয়নের মন এখনও আফরিনের। মিতা তো এই সম্পর্ককে একটা সুযোগ দিতে চেয়েছিল, এটা ভেবে যে একদিন হয়তো ওরিয়নের মনটাও মিতার হয়ে যাবে। কিন্তু এখন সেই আশাটুকুও মিতার মধ্যে নেই। ওরিয়নের সেই অবজেশন কেটে গেলে এত পাগলামও কেটে যাবে। তখন কি নিয়ে বাঁচবে মিতা? ওরিয়নের চোখে অন্য কারো জন্য ভালোবাসা দেখেও ওর সাথে সংসার যে মিতা কখনো করতে পারবে না। কথাগুলো ভাবতে ভাবতেই চোখ থেকে গড়িয়ে পানি পড়তে থাকে মিতার। আফরিন, আফরিনের দিকে তাকিয়ে বলে মায়া চৌধুরী। জি মা। বলে আফরিন। আমি আর তোর বাবা ভাবছিলাম।
কথাগুলো একটু বলে থামে মায়া চৌধুরী। মনে হচ্ছে এখনও দ্বিধায় আছে পরবর্তী কথাটা বলবে কিনা তা নিয়ে। বলে ফেলো মা। মায়া চৌধুরীর দ্বিধাবোধ বুঝতে পেরে বলে আফরিন। আমরা ভাবছিলাম তুইও যদি মুভ অন করিস, এই আর কি। বলে মায়া চৌধুরী। কোনো তাড়াহুড়ো নেই, সময় নিয়ে আস্তে ধীরে একটা ভালো ছেলের খোঁজ পেয়েছিল তোর বাবা। আবারও বলে মায়া চৌধুরী। চোখে মুখে একটু ভয় কাজ করছে। আফরিন যদি ভুল বোঝে তাই। নিজেদের রুমে কথা বলছে আফরিন আর মায়া চৌধুরী। ওরিয়নের রুম থেকে বেরিয়েই আফরিনের সাথে কথা আছে বলে আফরিনকে নিয়ে গেস্ট রুমে আসে মায়া চৌধুরী। মায়া চৌধুরীর কথা শুনে প্রথমে অবাক হয় আফরিন। মুভ অন কি থেকে মুভ অন করবে আফরিন? আফনান থেকে, নাকি নিজের জঘন্য অতীত থেকে? কোনোদিন আফনানকে ভুলে গেলেও নিজের অতীত যে কখনো ভুলতে পারবে না আফরিন। এই অতীত জেনেও কি কোনো ছেলে কাউকে বিয়ে করতে রাজি হবে? হবে না। আর যে হবে সে শুধুমাত্রই আফরিনের বাবার টাকার জন্য হবে। বিয়ে করতে আমরা যে সব সময় পবিত্র মানুষটাকেই খুঁজি, আর আফরিন যে পবিত্র নেই তা আফরিন ভালোই জানে। আমি এখনো এসবের জন্য রেজি না মা। জবাব দেয় আফরিন। মানুষ রেডি হয় না আফরিন, চেষ্টা করতে হয়। অতীত আঁকড়ে ধরলে কষ্ট ছাড়া কিছুই পাবি না। অরিয়ন এখন অনেকটা পথ এগিয়ে গেছে, যেখান থেকে ওর ফিরে আসা অসম্ভব। মাথা নিচু করে বলে মায়া চৌধুরী। আমি আফনানের আশা করছি না মা। আফনান আমার কাছে ফিরে আসতে চাইলেও আমি আফনানকে মেনে নিতাম না। ও আমার ছোট বোনের স্বামী মা, কিভাবে ওকে মেনে নিব? মিতার সাথে আমি কোনোদিনও চোখাচোখি করতে পারবো না। মিতার চোখে অরিয়নের জন্য সেই সম্মান দেখতে পারতাম, তার সাথে তো এখন অরিয়নের জন্য অফুরন্ত ভালোবাসাও দেখতে পাই। কথাগুলো বলতেই চোখ দিয়ে পানি পড়তে থাকে আফরিনের। বড় বোন হিসেবে ওর থেকে সেই সুখ কিভাবে কেড়ে নিব আমি মা, কিভাবে? কথাগুলো বলতেই আফরিনকে জড়িয়ে ধরে মায়া চৌধুরী নিজেও কান্না করতে থাকে। আই এম সো প্রাউড অফ ইউ আফরিন, সো মাচ। আফরিনের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে মায়া চৌধুরী। মিতার চোখের পানি ওরিয়নের ঠোঁটে স্পর্শ করতেই ওরিয়ন চোখ খুলে তাকায় মিতার দিকে। মিতার চোখ এখনও বন্ধ। মিতাকে এই অবস্থায় দেখে ওরিয়নের অস্থিরতা বেড়ে যাচ্ছে। মিতাকে তো এভাবে দেখতে চায় না ওরিয়ন। নিজের ঠোঁট দিয়ে চুমু দিয়ে গড়িয়ে পড়া পানি মুখে নেয় ওরিয়ন। নিজের ডান হাত দিয়ে মিতার মাথায় পিছনে হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আমাকে এভাবে দূরে সরিয়ে দিস না। তুই জানিস না আমি কি করে বসবো তাহলে পড়ি? আমি নিজেও জানি না আমি কি করব। শুধু জানি তোকে আমার I want divorce. চোখ বন্ধ অবস্থায় বলে মিতা। I want divorce. চোখ বন্ধ অবস্থায় বলে মিতা। মিতার কথা শুনে চোখ খুলে তাকায় ওরিয়ন। ধীরে ধীরে সরে আসে মিতা থেকে। ওরিয়ন দূরে যেতেই মিতাও নিজের চোখ খুলে তাকায়, চেষ্টা করছে চোখের পানি আটকে রাখার। অন্যদিকে এক দৃষ্টিতে মিতার দিকে তাকিয়ে আছে ওরিয়ন। কি বললি? ভুল শুনছে ভেবে আবারও জিজ্ঞেস করে ওরিয়ন। I want divorce. ওরিয়নের দিকে তাকিয়ে থেকেই জবাব দেয় মিতা। তুই এখন যেতে পারিস। মিতা থেকে আরও দূরে সরে এসে শান্ত গলায় বলে ওরিয়ন। ওরিয়নের কথা শুনে অবাক হয় মিতা। চলে যেতে বলেছে, তার মানে কি নিজের ভুলটা বুঝতে পেরেছে? বুঝতে পেরেছে যে এই সম্পর্কে থাকাটা ঠিক নয়। আফরিন আপুকে মেনে নেওয়াই কি ঠিক? মনে মনে ভাবছে মিতা। এখনো বসে আছিস কেন? যেতে বললাম না? একটু উচ্চস্বরে বলে ওরিয়ন। মিতা আর কোনো কথা না বলে বিছানা থেকে উঠে দাঁড়ায়। ওরিয়নের দিকে আর চোখে তাকালে দেখতে পায় ওরিয়ন বিছানায় শুয়ে পড়েছে। মিতা খালি ট্রে হাতে তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। রুম থেকে বেরিয়ে বারান্দায় দাঁড়াতেই দেখতে পায় আনিকা চৌধুরী, হাবিব চৌধুরী আর ওয়াহিদ চৌধুরী কিছু নিয়ে কথা বলছে। ট্রে হাতে নিয়ে নিচে নেমে আসে মিতা। তোমাদের সাথে কিছু কথা আছে। সিঁড়ি থেকে নামতে নামতে বলে মিতা। মিতার কণ্ঠ শুনে সকলেই মিতার দিকে ফিরে তাকায়। কি বলবি? প্রশ্ন করে ওয়াহিদ চৌধুরী। মিতা ট্রে নিয়ে ডাইনিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। ট্রে টেবিলের ওপর রেখে আবারও সবার সামনে এসে দাঁড়ায় মিতা। আমি ঠিক করেছি আমি আর এই সম্পর্কে থাকবো না। আমতা আমতা করে বলে মিতা। মিতার কথা শুনে বসা থেকে উঠে দাঁড়ায় হাবিব চৌধুরী ও ওয়াহিদ চৌধুরী। অন্যদিকে আনিকা চৌধুরী বড় বড় চোখ করে তাকিয়ে থাকে মিতার দিকে। মানে কোন সম্পর্ক থেকে?
প্রশ্ন করে ওয়াহিদ চৌধুরী। আমার আর অরিয়ন ভাইয়ার। বড় করে একটা নিঃশ্বাস ছেড়ে বলে মিতা। মিতার হাত পাগুলো প্রতিনিয়ত ঠান্ডা হয়ে আসছে। মিতা, মাথা ঠিক আছে তোর? উচ্চস্বরে চেঁচিয়ে ওঠে হাবিব চৌধুরী। হাবিব চৌধুরীর কণ্ঠ শুনে লাফিয়ে ওঠে মিতা। মাথা তুলে তাকায় হাবিব চৌধুরীর দিকে। হাবিব চৌধুরীর চোখে মুখে রাগ ফুটে উঠেছে। বড় বড় চোখ করে তাকিয়ে আছে মিতার দিকে। কি সব বলছিস তুই মিতা? শান্ত গলায় মিতার দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করে ওয়াহিদ চৌধুরী। ঠিকটাই বলছি বাবা, এটা আরো আগেই করা উচিত ছিল। মিতা, আবারও উচ্চস্বরে চেঁচিয়ে ওঠে হাবিব চৌধুরী। তাড়াতাড়ি করে এগিয়ে যায় মিতার দিকে। আবল তাবল কি বলছিস তুই? হ্যাঁ, বিয়েটা তোর ছেলে খেলা মনে হয়? রাগান্বিত কণ্ঠে বলে হাবিব চৌধুরী। ভাইয়া একটু শান্ত হও। হাবিব চৌধুরীকে উদ্দেশ্য করে বলে ওয়াহিদ চৌধুরী। তুই ওর কথাগুলো শুনেছিস? কি আজে বাজে বলছে। ওয়াহিদ চৌধুরীর দিকে তাকিয়ে বলে হাবিব চৌধুরী। কি হয়েছে তোর? হঠাৎ করে এসব কি করছিস? আরিয়ানের সাথে কিছু হয়েছে? প্রশ্ন করে ওয়াহিদ চৌধুরী। চোখে মুখে চিন্তার ছাপ পড়েছে। কিছুই হয়নি। জবাব দেয় মিতা। ওয়াহিদ চৌধুরী কিছু বলার আগেই বলে ওঠে হাবিব চৌধুরী। হাবিব চৌধুরীর দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে মিতা। মিতার কথা শোনার পর থেকেই কেমন যেন মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। কোনো সমস্যা না, বিয়েটা হয়েছিল আফরিন আপু ছিল না তাই। এখন আফরিন আপু তো ফিরে এসেছে, এখন এই সম্পর্কে থাকার তো কোনো কারণ আমি দেখছি না। হাবিব চৌধুরীর দিকে তাকিয়ে থেকে বলে মিতা। আরফিন তোকে কিছু বলেছে? প্রশ্ন করে হাবিব চৌধুরী। এতদিন পর মাথায় শুভদি উদয় হয়েছে। ব্যঙ্গাত্মক একটা হাসি দিয়ে বলে আনিকা চৌধুরী। আপু কিছু বলেনি, বলার প্রয়োজন নেই বাবা। আমি ডিভোর্স চাই, সেটা ফাইনাল। বলে মিতা। আজলামি পেয়েছিস? আমাদের কথার উপরে কথা বলার সাহস কোথা থেকে পেয়েছিস তুই? কোনো ডিভোর্স হবে না। কড়া কণ্ঠে বলে হাবিব চৌধুরী। কেন না হওয়ার কারণ কি? রুকুসকে প্রশ্ন করে মিতা। ডিভোর্স হয়ে গেলে কি এমন সমস্যা হবে? এমনিতেও আমাদের বিয়ে হওয়ার তো কোনো কথাই ছিল না। যেখানে আমরা চাচ্ছি ডিভোর্স হোক, সেখানে তুমি কেন চাচ্ছ না? আবারও বলে মিতা। অধীর আগ্রহ নিয়ে হাবিব চৌধুরীর দিকে তাকিয়ে থাকে মিতা। হাবিব চৌধুরী থেকে উত্তর আশা করেছে জানে না, শুধু জানে কবির রহমানের বলা কথাগুলো ভুল হোক, সেই প্রার্থনা করছে বারবার। সব কিছুর উত্তর এখন তোকে দিতে হবেই। এত বড় হয়ে গেছিস হুট করে। তীক্ষ্ণ দৃষ্টিতে মিতার দিকে তাকিয়ে বলে হাবিব চৌধুরী। আমি এই বাড়িতে এই পর্যন্ত যা যা সিদ্ধান্ত নিয়েছি তাই হয়েছে, এবারও তাই হবে। কোনো ডিভোর্স হবে না এই পরিবারে, এটাই শেষ কথা। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলেই আর অপেক্ষা করল না হাবিব চৌধুরী। তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে যেতে থাকে। হাবিব চৌধুরী এমনভাবে সবার সামনে থেকে চলে গেল যেন মিতার সামনে থেকে পালাতে পারলেও বাঁচে। মিতা সবটাই লক্ষ্য করেছে। মনের মধ্যে শুরু হওয়া ঝড় যেন তার গতি বাড়িয়ে দিয়েছে। মনের মধ্যে সব লণ্ডভণ্ড করে দিচ্ছে মিতার। শেষমেশ নিজের আপন চাচ্ছু হাবিব চৌধুরী, তাও শুধুমাত্র কিছু টাকার জন্য। মিতার যেন কিছুই বিশ্বাস হচ্ছে না। আমি আমার সিদ্ধান্ত থেকে নড়ছি না। মাথা নিচু করে ওয়াহিদ চৌধুরীর উদ্দেশ্যে বলে মিতা। এই প্রথম কোনো ভালো সিদ্ধান্ত নিয়েছ, এ থেকে নড়চড় করে নিজের আসল রূপ দেখানোর দরকার নেই। মিতার উদ্দেশ্যে কথাটা বলেই চলে যায় আনিকা চৌধুরী। আনিকা চৌধুরী ড্রয়িং রুম থেকে চলে যেতেই মিতাকে জড়িয়ে ধরে ওয়াহিদ চৌধুরী। মিতাকে জড়িয়ে ধরতেই চোখ ভিজে আসে মিতার। কি হয়েছে তোর? আমাকে সব কিছু খুলে বল। কি চলছে তোর মধ্যে? কেউ কিছু বলেছে তোকে? মিতার মাথায় হাত বুলাতে বুলাতে বলে ওয়াহিদ চৌধুরী। কেউ কিছু বলেনি বাবা। বলে মিতা। তাহলে তাহলে হুট করে এসব কি বলছিস তুই? প্রশ্ন করে ওয়াহিদ চৌধুরী। আমরা একে অপরকে ভালোবাসি না বাবা, তাহলে তাহলে এরকম সম্পর্কে কেন থাকবো? আমি কি ভালো থাকা ডিজার্ভ করি না? কাপা কাপা কণ্ঠে কথাগুলো বলে মিতা। জীবনে কোনোদিন মায়া চৌধুরী আর ওয়াহিদ চৌধুরীর কাছে মিথ্যে বলেনি মিতা, কিন্তু আজ বলতে হচ্ছে সকলের ভালোর জন্য। যারা ছোট থেকে লালন পালন করেছে তাদের কাছে কৃতজ্ঞতা স্বরূপ তাদের মেয়ের ভালোবাসাকে তার জীবনে ফিরিয়ে দেওয়ার শপথ নিয়েছে মিতা। মিতা ভালো করেই জানে
ওরিয়ন মরে গেলেও আফরিনকে ততদিন মেনে নিবে না যতদিন না এই সম্পর্ক থেকে ওরিয়ন বেরিয়ে আসছে। চিটিং করা যে কখনোই পছন্দ করে না ওরিয়ন। অপরদিকে আফরিনও কোনো দিন ওরিয়নকে মেনে নিবে না, এটা ভেবে যে ওরিয়ন এখন মিতার স্বামী। যেখানে ওরিয়ন মিতাকে ভালোবাসে না, সেখানে শুধুমাত্র মিতার টাকার জন্য ওদের বিয়েটা হয়েছে। সেখানে কি জন্য? শুধুমাত্র নিজের খুশির জন্য দুটো জীবন নষ্ট করবে মিতা। আর কতটা স্বার্থপর হবে সে। ডিভোর্স না হওয়া পর্যন্ত ওরা একে অপরকে মানবে না বাবা। আমি যে ওদের মুখের দিকে তাকাতে পারছি না, নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে, খুব বেশি। কাঁদতে কাঁদতে বলে মিতা। কবে থেকে এতটা বড় হয়ে গেল আমাদের মেয়ে? আমার ছোট মিতা এখন যে খুব বড় হয়ে গেছে। মিতার মাথায় আবারও হাত বোলাতে বোলাতে বলে ওয়াহিদ চৌধুরী। তোর সব সিদ্ধান্তে আমি তোর পাশে আছি। আবারও বলে ওয়াহিদ চৌধুরী। ধন্যবাদ বাবা, আমাকে বুঝতে পেরেছো তাই। শান্ত গলায় বলে মিতা। নিজের রুমে পড়ার টেবিলে বসে আছে মিতা। 20 মিনিট পর ইন্টার সেকেন্ড ইয়ারের বোর্ড এক্সাম শুরু হবে, কিন্তু বাস্তব জীবনে যেই পরীক্ষা চলছে তার থেকেই তো বের হতে পারছে না মিতা। বইগুলো এক একটা এক এক জায়গায় পড়ে আছে। 30 মিনিট ধরে বইয়ের দিকে তাকিয়ে থাকলেও মুখ দিয়ে একটা পড়াও আসেনি মিতার। ডিভোর্সের কথাটা কত সহজে বলে ফেলেছে মিতা, কিন্তু সত্যিই কি খুব সহজে বলে ফেলেছে? কতটা রাত ঘুমাতে পারেনি তা শুধু মিতা জানে। কতটা রাত শুধু চোখের পানি দিয়ে বালিশ ভিজিয়েছে তা শুধু মিতা জানে। 10-12 মাসের মায়া বা ভালোবাসায় ওরিয়নকে ছাড়তে যদি মিতার এত কষ্ট হয়, তাহলে 6 বছরের ভালোবাসা ওরিয়ন আর আফরিন একে অপরকে ছেড়ে কতটা কষ্টে আছে তা খুব ভালো করেই বুঝতে পারছে মিতা। মিতা, ভেতরে আসবো? দরজায় নক করে প্রশ্ন করে শায়লা। আসো আপু। জবাব দেয় মিতা। দরজা খুলে ভেতরে আসে শায়লা, হাতে খাবারের ট্রে দেখে ঘড়ির দিকে তাকিয়ে মিতা। রাত 8টা 30 মিনিট। কখন এত সময় পেরিয়ে গেল বুঝতে পারেনি। এতক্ষণ কি করছিল? একটু আগেই না বই নিয়ে টেবিলে বসলো। ওরিয়ন স্যারের খাবার টাইম হয়ে গেছে। বলে শায়লা। হুম। চেয়ার থেকে উঠে দাঁড়ায় মিতা। শায়লার হাত থেকে ট্রে নিয়ে সরাসরি চলে যায় ওরিয়নের রুমের দিকে। ওরিয়নের রুমের দরজা লাগানো। দূর থেকে আসতে থাকা মিতা নার্সকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেই বুঝতে পারেছে ব্যাপারটা। এখানে দাঁড়িয়ে আছেন কেন? নার্সকে প্রশ্ন করে মিতা। মিস্টার হাবিব একান্তেই কথা বলছেন মিস্টার ওরিয়নের সাথে। জবাব দেয় নার্স। ও। মিতা ট্রে হাতে দরজার সামনে দাঁড়িয়ে আছে। যত সময় যাচ্ছে অস্থিরতা ততই বাড়ছে মিতার। কি কথা বলছে কিছুই শোনা যাচ্ছে না। মাঝে মাঝে আর চোখে নার্স মিতাকে দেখে। মিতার সাথে চোখাচোখি হতেই চোখ সরিয়ে নেয় নার্স। দরজা খুলতেই বেরিয়ে আসে হাবিব চৌধুরী। চোখ মুখ লাল হয়ে আছে, দেখে মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে রেগে আছে কিছু নিয়ে। মিতাকে দেখে মিতার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো হাবিব চৌধুরী। হাবিব চৌধুরীর সাথে চোখাচোখি হতেই চোখ নামিয়ে নেয় মিতা। মিতার সামনে দাঁড়িয়ে থাকা হাবিব চৌধুরীকে খুব অচেনা লাগছে মিতার। কেমন যেন ভয়ানক দৃষ্টিতে মিতার দিকে তাকিয়ে আছে। একটু পরেই মিতার সামন দিয়ে হেঁটে চলে যায় হাবিব চৌধুরী। নার্স সহ রুমে প্রবেশ করে মিতা। আপনি গিয়ে রেস্ট করতে পারেন, কিছু প্রয়োজন হলে আপনাকে ডাকা হবে। নার্সকে দেখা মাত্রই বলে ওরিয়ন। ওরিয়নের কথা শুনে হতভম্ব হয়ে গেল নার্স। ভ্যাবাচাকা খেয়ে মিতার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে করে বের হয়ে যায়। ওরিয়ন বিছানায় বসে, হাতে তার স্যালাইন খুলে দেওয়া হয়েছে। মিতা টি টেবিলের ওপর রাখে ট্রেটা। মাঝে মধ্যে আমি খুব অবাক হই। হুট করে বলে ওঠে ওরিয়ন। ওরিয়নের কথা শুনতেই পিছন ফিরে তাকায় ওরিয়ন। বিছানায় আরাম করে বসে আছে। তোর সাহস দেখে। মিতার দিকে তাকিয়ে আলতো এক হাসি দিয়ে বলে ওরিয়ন। এই হাসির মানে কি মিতা তা বুঝতে পারছে না। একটা কথা মানতেই হবে। বলতে বলতে বিছানা থেকে পা নামায় ওরিয়ন। ছোট মরিচের ঝাল বেশি। কথাটা বলে হাসতেই দাঁত বেরিয়ে আসে ওরিয়নের। সাইজে এতটুকু, বয়সে এত ছোট, তো জেদ দেখাস বড়দের মতো। এবার কথাটা বলতে বলতে উঠে দাঁড়ায় ওরিয়ন। মিতা নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ওরিয়নের কথার অর্থ বোঝার চেষ্টা করছে। হাবিব চৌধুরীর সাথে কথা বলার পর ভেবেছিল হয়তো রাগান্বিত ওরিয়নকে দেখতে পারবে, কিন্তু এই রহস্যময় ওরিয়নকে দেখে কিছুই বুঝতে পারছে না মিতা। ওরিয়ন হাঁটতে হাঁটতে গিয়ে মিতার সামনাসামনি দাঁড়ায়। মিতাও নিজের জায়গা থেকে সরল না।
গম্ভীর দৃষ্টিতে ওরিয়নের দিকে তাকিয়ে থাকে মিতা। আমাদের বাচ্চাগুলো কেমন হবে তা কল্পনা করতে হাসি পাচ্ছে আমার। মিতা গাল থেকে চুল সরিয়ে কানের পেছনে গুজে দিতে দিতে বলে ওরিয়ন। বাচ্চা। শব্দটা শুনতেই ভ্রুকুচকে তাকায় ওরিয়নের দিকে। কি আবল তাবল বলছে তা বোঝার চেষ্টা করছে, নাকি ফাজলামি করছে? তোর কে চাই, মেয়ে না ছেলে? আমার কিন্তু একটা হলেই হবে। মিতার কাছাকাছি মুখ নিয়ে গিয়ে বলে ওরিয়ন। ওরিয়নের মুখে মৃদু এক হাসি। মাথা ঠিক আছে তোমার? ওরিয়নের চোখে চোখ রেখে প্রশ্ন করে মিতা। তোর কি মনে হয় মাথা খারাপ করে আমাদের কিছু করেছিস তুই? মিতার থেকে আরও একটু দূরে সরে এসে প্রশ্ন করে ওরিয়ন। কি চাচ্ছ তুমি? তোমার কথার কিছুই বুঝতে পারছি না আমি। আর বাচ্চা কিসের বাচ্চা? ওরিয়নের দিকে এক পা এগিয়ে গিয়ে ভ্রু কুঁচকে প্রশ্ন করে মিতা। বাচ্চা মানে চাইল্ড। সোফায় বসে পায়ের ওপর পা রাখতে রাখতে বলে ওরিয়ন। কি খেলা খেলছো তুমি? চাচুর সাথে কি কথা বললে? প্রশ্ন করে মিতা। তুই জানিস না কি কথা হলো? দুহাত সোফায় মেলে দিয়ে সোফার সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বলে ওরিয়ন। মিতা কিছু বলল না, ওরিয়নের দিকে তাকিয়ে আছে। এরকম অদ্ভুত বিহেভিয়ার করেছে যে আগামাথায় কিছুই বুঝতে পারছে না মিতা। বাবা বলল তুই নাকি সবাইকে জানিয়েছিস তুই ডিভোর্স চাস। মাথা সোজা করে মিতার দিকে তাকায় ওরিয়ন। ওরিয়নের চোখ দেখতেই দুপা পিছিয়ে পড়ে মিতা। ওরিয়নের চোখ দেখে মনে হচ্ছে তাতে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। ভয়ানক সেই দৃষ্টিতে তাকিয়ে আছে মিতার দিকে, যেন কোনো শিকারী তার শিকারের দিকে তাকিয়ে আছে। আমার সবসময় মনে হতো তোর কপালটা খারাপ, ছোটবেলায় মা বাবাকে হারিয়েছিস তাই। মিতার দিকে তাকিয়ে থাকা অবস্থায় বলে ওরিয়ন। তবে আমার ভুল ভাঙতে সময় লাগেনি, আসলেই তোর কপাল খারাপ। নিজের চুল ঠিক করতে করতে উঠে দাঁড়ায় ওরিয়ন। তবে তোর মা বাবাকে হারিয়েছিস সেজন্য নয়, আমার মতো একজনের সাথে তোর বিয়ে হয়েছে তাই। কথাটা বলেই দু কদমে মিতার সামনে গিয়ে দাঁড়ায় ওরিয়ন। মিতা ভ্রু কুঁচকে ওরিয়নের দিকে তাকিয়ে রইল। ওরিয়নের কথার অর্থ খোঁজার চেষ্টা করছে। কেন এমনটা মনে হলো তোমার? ওরিয়নের পাশ কাটিয়ে সোফায় গিয়ে বসতে বসতে বলে মিতা। কারণ তুই চাইলেও আমি তোকে যেতে দেব না। মিতার দিকে ঘুরে বলে ওরিয়ন। চাচু কি বললো? প্রশ্ন করে মিতা। তুই ডিভোর্সের কথা জানিয়েছিস সেটা বলে ওরিয়ন। আর তুমি কি বললে? বললাম আমি তোকে ছাড়বো না, যাই হয়ে যাক। কারণ কি? সোফা থেকে উঠে ওরিয়নের দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করে মিতা। কারণ তুই আমার ওয়াইফ, তুই আমার। কারণ তুই বলেছিস তুই আমাকে ভালোবাসিস। বিচলিতভাবে বলতে থাকে ওরিয়ন। ওরিয়নের সামনে দাঁড়িয়ে থাকা মিতা নিজের হাত বাড়িয়ে দিয়ে ওরিয়নের বুকের বাম পাশে রাখে। তো হার্টবিট বেড়ে গেছে। ওরিয়নের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলে মিতা। ওরিয়ন নিজের হাত বাড়িয়ে মিতার হাত স্পর্শ করে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মিতার দিকে। তোর জন্য জবাব দেয় ওরিয়ন। রাগান্বিত হাবিব চৌধুরী দ্রুত হেঁটে সরাসরি চলে যান নিজের স্টাডি রুমে। ড্রয়ার থেকে ফোন বের করেই কাউকে কল দেয়। স্টাডি রুমে আয়, বলে হাবিব চৌধুরী। কল কেটে কারো জন্য অপেক্ষা করতে থাকে হাবিব চৌধুরী। চোখে মুখে রাগ প্রকাশ পাচ্ছে, প্রতিনিয়ত ধৈর্যহারা হয়ে যাচ্ছেন। একটু পরে স্টাডি রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে ওয়াহিদ চৌধুরী। কি হয়েছে ভাইয়া? চিন্তিত ওয়াহিদ চৌধুরী বলে। টেবিলের সামনে রাখা চেয়ার টেনে বসে ওয়াহিদ চৌধুরী। কি বললো ও? প্রশ্ন করে হাবিব চৌধুরী। মিতা বলে ওয়াহিদ চৌধুরী। হ্যাঁ, বললো ডিভোর্স চাই। বলে ওয়াহিদ চৌধুরী। আর তুই কি বললি? রাগান্বিত হাবিব চৌধুরীর প্রশ্ন করে। ওয়াহিদ চৌধুরী কোনো উত্তর দিল না, মাথা নিচু করে চুপ করে রইল। কি হলো বল, কি বললি তুই? চেঁচিয়ে ওঠে হাবিব চৌধুরী। তাই যা একজন বাবার বলা উচিত। জবাব দেয় ওয়াহিদ চৌধুরী। আর ইউ ফ্যাকিং সিরিয়াস ওয়াহিদ? চেয়ার থেকে উঠে বলে হাবিব চৌধুরী। সব কিছু জানার পরও তুই এই কথা বলছিস? তুই কি চাস, আমাদের প্ল্যানটা ভেস্তে যাক? ওয়াহিদ চৌধুরীর দিকে এগিয়ে গিয়ে বলে হাবিব চৌধুরী। ওর জন্য মায়া হচ্ছিল ভাইয়া। নিম্ন স্বরে বলে ওয়াহিদ চৌধুরী। এই মায়া কোনো কাজেই আসবে না। তোর মতো বেকুব আমি আর দেখিনি, এই জন্য জীবনে কোনো কিছু করতে পারিসনি তুই। হাবিব চৌধুরীর কথা শুনতেই অবাক হয়ে
অভয় চৌধুরী। নিজের ভাই থেকে এভাবে কথা শুনবে ভাবতে পারেনি কখনো। কাল সকালেই সব্বার প্রথমে ওর সাথে কথা বলবি, জানাবি ওর মাথা থেকে এই ভূত সরাতে। কথাটা বলে একটু বড় করে শ্বাস ফেলে হাবিব চৌধুরী। আর তা না হলে ওকে মরতে হবে। কঠোরভাবে বলে হাবিব চৌধুরী। ওয়াহিদ চৌধুরী কিছু বলল না, মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে রইল। এখন যেতে পারিস। বলে হাবিব চৌধুরী। উঠে দাঁড়ায় ওয়াহিদ চৌধুরী, চলে যেতে নেয়। দাঁড়া। বলে হাবিব চৌধুরী। হাবিব চৌধুরীর কথা শুনে ফিরে তাকায় ওয়াহিদ চৌধুরী। যা বলেছি তা যদি নিজে না পারিস তাহলে মায়াকে দিয়ে করা। 2-4টা মায়ার কথা বললে মায়া গলে যাবে, বাকিটা ও করে দিবে। বলে হাবিব চৌধুরী। হাবিব চৌধুরীর কথা শেষ হতেই রুম থেকে বেরিয়ে যায় ওয়াহিদ চৌধুরী। তোর জন্য। জবাব দেয় ওরিয়ন। আমার জন্য? প্রশ্ন করে মিতা। মাথা নাড়িয়ে জবাব দেয় ওরিয়ন। আফরিন আপুর প্রতি তোমার অনুভূতি কি হলো? তাকিয়ে থাকা অবস্থায় প্রশ্ন করে মিতা। জানি না। মিতার চোখে চোখ রেখে সাথে সাথেই জবাব দেয় ওরিয়ন। ভালোবাসো না আপুকে? কথাটা বলেই হাত সরিয়ে নিতে গেলেই ওরিয়ন নিজের হাত দিয়ে শক্ত করে মিতার হাত ধরে রাখে। জবাব দেয় ওরিয়ন। ওরিয়নের উত্তর শুনে অবাক হয় মিতা। হাত আবারও সরিয়ে নিতে চাইলেই ওরিয়ন শক্ত করে হাত ধরে রাখে। মিতাকে টেনে নিজের আরও কাছে নিয়ে আসে। নিজের মাথা নিচু করে মিতার মুখ বরাবর এনে তাকিয়ে থাকে মিতার দিকে। তোর কপালটা খারাপ, কেন জানিস? হাত ধরা অবস্থায় বলে ওরিয়ন। মিতা কিছু বলল না, ওরিয়নের দিকে তাকিয়ে রইল। কারণ আমার মনে হচ্ছে আমি তোর জন্য কিছু ফিল করছি, ভয়ানক কিছু, যে অনুভূতি আমাকে বারবার হিংস্র করে দেয়। তোকে আমার কাছে আটকে রাখার জন্য, তোকে আমার করে রাখার জন্য, তোকে প্রতিনিয়ত ক্রাশ করে নেওয়ার জন্য। কথাগুলো ওরিয়নের মুখে যেন মাখনের মতো মনে হচ্ছে। অন্যদিকে মিতা কি বলবে বুঝতে পারছে না। ওরিয়নের চোখের দিকে তাকিয়ে আছে। আমার মনে হচ্ছে আমি তোকে ভালোবাসতে শুরু করেছি। মিতার আরও কাছে গিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে ওরিয়ন। কিন্তু এই ভালোবাসা একদম আলাদা। মিতার নাকের সাথে নিজের নাক স্পর্শ করাতেই চোখ বন্ধ করে মিতা। এই ভালোবাসা টক্সিক, এতই টক্সিক যে তুই চলে যাওয়ার কথা বললে তোকে মেরে ফেলতে ইচ্ছে করে আমার। তোকে অন্য কারোর সাথে ভাবলেই মাথায় খুন যাবে, হিংস্র জানার মতো হয়েছে আমি। ওরিয়ন প্রতিনিয়ত জোরে জোরে শ্বাস নিচ্ছে। মিতার এতটা কাছে থেকেও নিজেকে কিভাবে কন্ট্রোল করছে রেখেছে তা শুধু ওরিয়ন নিজেই ভালো জানে। প্রতি সেকেন্ডে ইচ্ছে করছে মিতার ঠোঁট কামড়ে ধরতে। আমি তো এরকম ছিলাম না, তুই আমাকে কেমন বানিয়ে দিলি। একবার বিচ্ছেদের যন্ত্রণা আমি সহ্য করতে পেরেছি, কিন্তু এবার আর পারবো না। মিতার ঠোঁটের সাথে ওরিয়নের ঠোঁট আলতো করে স্পর্শ হয়। তোর রিয়ন যে তোকে ভালোবেসে ফেলেছে লাভ। নিম্ন স্বরে বলে ওরিয়ন। ওরিয়নের কথা শুনে মিতার হার্ট যেন বিদ্যুতের গতিতে লাফাচ্ছে। বন্ধ করা চোখ থেকে গড়িয়ে পানি পড়তে শুরু করেছে। তুই চলে গেলে আমি পাগল হয়ে যাব। আমি তোকে নিয়ে ভালো থাকতে চাই, আমাকে একটা সুযোগ দে প্লিজ। অনুরোধের সুরে বলে ওরিয়ন। আমি জানি আফরিন ফিরে এসছে, আমি এটাও জানি ওকে দেখলে তোর কষ্ট হয়, কিন্তু ও এখন শুধুই আমার অতীত। ও আমার জীবনে এখন আর নেই, বিশ্বাস কর আমাকে প্লিজ। আবারও বলে ওরিয়ন। ওরিয়নের কথা শুনে চোখ খুলে তাকায় মিতা। ওরিয়নের চোখ এখনও বন্ধ। মিতার ঠোঁটের সাথে ওরিয়নের ঠোঁটে স্পর্শ হতেই বারবার নিজের ঠোঁট কামড়ে ধরে একটু করে সরে আসে মিতার ঠোঁট থেকে। মনে হচ্ছে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। চোখ খুলো। কাঁপা কাঁপা কণ্ঠে বলে মিতা। মিতার কথা শুনতেই সাথে সাথে চোখ খুলে ওরিয়ন। ওরিয়নের চোখে কিছু খোঁজার চেষ্টা করে মিতা, হয়তো মিথ্যে। কী পেল জানে না, শুধু জানে একটু পরেই মিতার চোখ থেকে পানি গড়িয়ে পড়তে থাকবে। প্লিজ 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 লাভ, প্লিজ কান্না করিস না, তোর চোখের পানি আমার সহ্য হয় না। নিজের 2 হাত দিয়ে মিতার গাল ধরে তাতে চুমু খেতে খেতে বলে ওরিয়ন। মিতা নিজের হাত দিয়ে ওরিয়নের 2 হাত জড়িয়ে ধরে। আই লাভ ইউ পরি, আই লাভ ইউ সো 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 মাচ। কথাটা বলতেই যেন ক্ষণিকের জন্য ওরিয়নের চোখে পানি দেখল মিতা। আই লাভ ইউ টু রিয়ান। ওরিয়নের গলা জড়িয়ে ধরে বলে মিতা। তুই আমাকে ছেড়ে যাবে না তো? ভয়ে ভয়ে বলে ওরিয়ন। না। জবাব দেয় মিতা। মিতার জবাব শুনতে হাসি ফোটে ওরিয়নের মুখে। চোখ থেকে গড়িয়ে 1 ফোঁটা পানি পড়ে।
তুমি কাঁদছো? অবাক হয়ে বলে মিতা। না তো, আজ আমি অনেক খুশি, অনেক বেশি। তুই জানিস না কি দিয়েছিস তুই আমাকে। মিতাকে জড়িয়ে ধরে বলে ওরিয়ন। মিতা ওরিয়নকে জড়িয়ে ধরে। আই লাভ ইউ সো মাচ, লাভ, সো মাচ। হাসি খুশি ওরিয়ন আবারও বলে ওঠে। মিতার মুখেও হাসি ফুটে উঠেছে। ওরিয়নকে আলতো করে জড়িয়ে ধরে। ইচ্ছে করেছে শক্ত করে জড়িয়ে ধরতে, কিন্তু বুকে যদি ব্যথা পায় তাই আর শক্ত করে ধরল না। ওরিয়ন মিতাকে জড়িয়ে ধরা থেকে একটু সরে এসেই ঝাঁপিয়ে পড়ে মিতার ঠোঁটের ওপর। হঠাৎ করে চুমু দেয়াতে একটু অপ্রস্তুত হয়ে পড়ে মিতা, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নেয়। মিতার ঠোঁট স্পর্শ করতেই যেন প্রাণ ফিরে পেল ওরিয়ন। চুষতে থাকা মিতার ঠোঁটে কামড়ে ধরতেও সময় লাগে না। মিতা ওরিয়নের চুমুর সাড়া দেয় আলতো করে। নিজের হাত দিয়ে জড়িয়ে ধরে ওরিয়নের গলা। চুমু খেতে থাকা ওরিয়ন নিজের হাত দিয়ে মিতার খোপা এক টানে খুলে ফেলে। খোপা খুলতেই নিজের হাত দিয়ে মিতার গলা থেকে টান দিয়ে ওড়না ফেলে দেয় ওরিয়ন। ওয়েট। ওরিয়ন থেকে একটু সরে এসে বলে মিতা। না, নিজেকে দূরে দূরে রেখে অনেক শাস্তি দিয়েছিস আমাকে। আবারও মিতার ঠোঁটে চুমু খেতে খেতে বলে ওরিয়ন। আজ তোকে শাস্তি দেবো আমি। জুষ্টমির হাসি দিয়ে কথাটা বলেই নিজের হাত দিয়ে মিতার কোমর জড়িয়ে ধরে মাটি থেকে ওপরে তুলে নিয়ে সোজা হাঁটতে থাকে বিছানার দিকে। আরে ওয়েট, অসুস্থ তুমি? বলে মিতা। ওরিয়ন মিতাকে বিছানায় বসায়। কথা শোনো, এমনিতেও অসুস্থ তুমি, তার মধ্যে। কোনো অসুস্থ না, সুস্থ আমি। দেখছিস না, হাঁটা চলা সব করতে পারছে। তুমি? কোনো তুমি না, আজ কোনো বাধাই মানব না আমি। কথাটা বলেই মিতার গলায় চুমু খায় ওরিয়ন। থ্যাংক ইউ, আমাদের সম্পর্ককে একটি সুযোগ দিয়েছিস তাই। মিতার কপালে চুমু খেয়ে বলে ওরিয়ন। তোমাকেও ধন্যবাদ। বলে মিতা। বিছানায় বসে আছে আনিকা চৌধুরী। ভোরের আলো চারিপাশে দেখা যাচ্ছে। বিছানার এক কোণেই শুয়ে আছে হাবিব চৌধুরী। আজ আনিকা চৌধুরী হাতে ছোট অহনার ছবি। হাবিব চৌধুরী ঘুমিয়ে থাকা অবস্থায় লুকিয়ে লুকিয়ে আলমারি থেকে বের করে নিয়েছে আনিকা চৌধুরী। ছোট্ট অহনার ছবিতে হাত বুলাতেই বুক ফেটে কান্না আসছে আনিকা চৌধুরীর। চোখের পানি ছবির ফ্রেমটার ওপর পড়তে শুরু করেছে। ঘুমন্ত হাবিব চৌধুরী পাশ ফিরতেই লক্ষ্য করে আনিকা চৌধুরী বসে আছে। তিনি যে কান্না করছেন তা মাঝে মধ্যে শরীর নড়তে দেখে বুঝতে পারছেন হাবিব চৌধুরী। আনিকা, ডাক দেয় হাবিব চৌধুরী। আনিকা চৌধুরী কোনো প্রতিক্রিয়া দেখালো না, রবটের মতো বসে রইল। অনার ছবি আবারও বের করেছো তুমি? শোয়া থেকে উঠে বসতে বসতে বলে হাবিব চৌধুরী। ওই মেয়েটা মরে গেলে কি এমন ক্ষতি হতো? কেন আমার অহনাকে মরতে হলো হাবিব? কাঁদো কাঁদো কণ্ঠে বলে আনিকা চৌধুরী। এভাবে বলো না আনিকা। হতাশার কণ্ঠে বলে হাবিব চৌধুরী। ওই মেয়েটার জন্য আমার অহনাকেও দেখতে দাওনি তোমরা। অভিমানের সুরে বলে আনিকা চৌধুরী। তুমি ভালোই জানো কারণটা মিতা না আনিকা। অহনার ছবি দেখলেই তুমি পাগলামি শুরু করে দাও, তাই ডাক্তার নিজেই বলেছে সরিয়ে রাখতে। আনিকা চৌধুরীর কাঁধে হাত দিয়ে বলে হাবিব চৌধুরী। সব তোমাদের সাজানো নাটক সব। ওই মেয়েকে বাঁচানোর একটা পন্থা কি এমন আছে যার জন্য এত মূল্য ওর জীবনের? হ্যাঁ, নাকি সবটাই টাকার জন্য হাবিব? চেঁচিয়ে ওঠে আনিকা চৌধুরী। খবরদার আনিকা, মুখ সামলে কথা বলবে। বিছানা থেকে উঠে চেঁচিয়ে ওঠে হাবিব চৌধুরী। আনিকা চৌধুরী আর কিছু বলল না। অহনার ছবি নিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। ভোরের আলো চারিপাশে ফুটতে শুরু করেছে। সকাল সকাল এই যানজটপূর্ণ শহর খালি থাকায় সব কিছুতে যেন একটা শান্তির আবহাওয়া বিরাজ করছে। পাখির কিচিরমিচির শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। ঘুমন্ত ওরিয়নের কানে পাখির আওয়াজ যেতেই চোখ খুলে তাকায়। গতকাল রাতে ঘুম ভালো হওয়াতে আজ এত সকাল সকাল ঘুম ভাঙলেও ফ্রেশ লাগছে নিজেকে। মিতার কাছ থেকে এই শান্তিটা ওরিয়ন আগে থেকেই পেত, কিন্তু মিতাকে ভালোবাসার পর তা যে হাজার গুণ বেড়ে যাবে তা বুঝতেই পারেনি ওরিয়ন। ওরিয়ন মাথা ঘুরিয়ে অন্য পাশে ফিরতেই লক্ষ্য করে মিতা বিছানায় নেই। এক লাফে ছোঁয়া থেকে উঠে বসে ওরিয়ন। মনের মধ্যে কেমন এক অজানা ভয় কাজ করল মিতাকে বিছানায় না দেখে। তাড়াতাড়ি করে বিছানা থেকে নামতেই লক্ষ্য করে ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ শোনা যাচ্ছে। পানি পড়ার শব্দ শুনতেই যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ওরিয়ন। কি আজে বাজে ভাবছিলাম। বিড়বিড় করে বলে ওরিয়ন। এত সকাল সকাল ওরিয়নের ইচ্ছে করছে দুজনে ছাদে বসে 2 কাপ কফি খাওয়ার।
মিতা ওয়াশরুম থেকে আসতে আসতে কফি করার জন্য রান্নাঘরের দিকে যায় ওরিয়ন। এত সকাল সকাল এই বাড়ির কোনো কাজের লোক এখনও ওঠেনি। রান্নাঘর থেকে কফি বানিয়ে 2 কাপ 2 হাতে নিয়ে একটু পরে রুমে চলে আসে ওরিয়ন। মিতা এখনও ওয়াশরুমে। এখন গোসল করে লাভ নেই, একটু পর আবার করতে হবে। হাসতে হাসতে বলে ওরিয়ন। কফির কাপ টেবিলের ওপর রেখে বিছানা থেকে নিজের টি শার্ট তুলে নিয়ে পরে নেয় ওরিয়ন। চিরুনি দিয়ে দ্রুত চুল আশ্রয় নেয়। নিজেকে মিতার সামনে পরিপাটি করে রাখতে খুব ইচ্ছে করছে ইদানিং। চুল আশ্রানো শেষ হলে বিছানায় গিয়ে বসে ওরিয়ন। কফি বানানোর সময় কমন ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এসেছিল। লাভ, তাড়াতাড়ি কর, সকাল হয়ে যাচ্ছে। কফি বানিয়ে এনেছে, একসাথে ছাদে বসে খাবো। বালিশের নিচ থেকে মোবাইল বের করে আনলক করতে করতে বলে ওরিয়ন। মিতা গোসল করতে করতে অফিসের মেইল চেক করতে ব্যস্ত হয়ে পড়ে ওরিয়ন। মোটরের সব পানি কি আজ তুই একাই শেষ করে দিবে? কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বের হ। মেইল চেক করে মোবাইল হাতে নিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়াতে দাঁড়াতে বলে ওরিয়ন। ভোরের আলো খুব ভালো করেই উঠেছে, আর একটু পরে রাস্তাঘাটে মানুষের আনাগোনা বেড়ে যাবে। আকাশের দিকে তাকিয়ে গতকাল রাতের কথা ভাবতেই আলতো করে এক হাসি ফুটে ওরিয়নের ঠোঁটে। জানালার পাশ থেকে সরে আসবে তখনই চোখ যায় বাড়ির গেটের দিকে। একটা মেয়ে বড় সুটকেস হাতে গেটের দিকে তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে। ওরিয়নের মাথায় কি ঢুকলো জানে না, শুধু জানে ক্ষণিকের মধ্যে ওয়াশরুমের দরজার সামনে গিয়ে হাজির হয়। পরি, পরি। অনবরত ডাকতে থাকে ওরিয়ন। ভেতর থেকে মিতার কোনো উত্তর আসলো না। দরজা ধাক্কা দিতেই লক্ষ্য করে ওয়াশরুমের দরজা খোলা। তাড়াতাড়ি করে ভেতরে গিয়ে দেখতে পায় ওয়াশরুমের ট্যাপ ছাড়া, বালতি ভরে পানি পড়ছে ক্রমাগত। ওরিয়ন আর অপেক্ষা না করে দূরে চলে যায় জানালার কাছে। গেটের সামনে দাঁড়িয়ে থাকা কালো রঙের গাড়ির কাছাকাছি চলে গেছে মেয়েটি। পরি। কোনো কিছু না ভেবেই চিৎকার করে ওঠে ওরিয়ন। ওরিয়নের ডাক শুনতেই দাঁড়িয়ে যায় মেয়েটি। ড্রাইভারের হাতে নিজের সুটকেস দিয়ে ধীরে ধীরে ওরিয়নের দিকে ফিরে তাকায়। পরি। ওরিয়নের পরি এত সকাল সকাল সুটকেস হাতে কেন অচেনা এক গাড়ির সামনে দাঁড়িয়ে আছে তা ওরিয়ন জানে না। শুধু জানে ওরিয়নের মাথা ঘুরাচ্ছে, চোখ মুখ, এই পৃথিবী সব অন্ধকার হয়ে আসছে ওরিয়নের সামনে। মিতা ওরিয়নের দিকে ফিরে তাকিয়ে যেন এক মুহূর্ত অপেক্ষা করল না, তাড়াহুড়ো করে গাড়ি দরজা খুলতে থাকে। নো 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 নো, প্লিজ প্লিজ প্লিজ। ওরিয়ন আর অপেক্ষা না করে নিজের সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে দৌড়াতে বিড়বিড় করে কথাগুলো বলেই যাচ্ছে। তুই আমার সাথে এমন করতে পারিস না, পারিস না পরি। প্লিজ প্লিজ লাভ, প্লিজ। সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে ওরিয়ন। বাড়ির কয়েকজন কাজের লোক মাত্র ঘুম থেকে উঠেছে। ড্রয়িং রুম পরিষ্কার করতে ব্যস্ত সকলেই। স্যার স্যার কোথায় যাচ্ছেন? ওরিয়নকে পাগলের মতো দৌড়াতে দেখে একজন কাজের লোক বলে। ওরিয়ন যেন কারো কোনো কথাই শুনল না, নিজের গতিতে দৌড়াতে থাকলো। তুই বলেছিলি তুই আমাকে ভালোবাসিস, আমাকে ছেড়ে যাবি না পরি, প্লিজ পরি। দৌড়াতে দৌড়াতে বলে ওরিয়ন। আয়া। চিৎকার করতে করতে গেটের বাইরে গিয়ে দাঁড়ায় ওরিয়ন। কালো রঙের গাড়িটা কিছু পথ অতিক্রম করে ফেলেছে। ওরিয়নের পক্ষে ধরা সম্ভব নয় দৌড়ে। গাড়ির নাম্বার প্লেটের দিকে তাকাতেই দেখতে পায় কোনো কিছুই লেখা নেই, সবটা খালি। পরি। চিৎকার করে ওঠে ওরিয়ন। গাড়িতে বসে থাকা মিতার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ওরিয়নের ডাক শুনতে পেয়েই জানালা দিয়ে মাথা বের করে ওরিয়নের দিকে তাকায়। ওরিয়ন এক দৃষ্টিতে মিতার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে চোখ দিয়ে বারবার অনুরোধ করছে মিতাকে। এতটা খারাপ অবস্থায় আর কোনোদিন ওরিয়নকে দেখেনি মিতা, তাও নিজের মনকে শক্ত করে বসে থাকে। তুমি ঠিক কাজটাই করেছো। পাশে বসে থাকা কবির রহমান মিতার কাঁধে হাত দিয়ে বলে। মিতা কবির রহমানের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। গাড়ির সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখে। আই লাভ ইউ সো মাচ পরি, সো সো মাচ। ওরিয়নের কথাটা বারবার কানে ভাসছে মিতার। পরি। মনে মনে বিড়বিড় করে বলে মিতা। গেটের বাইরে রাস্তায় ওরিয়ন কতক্ষণ দাঁড়িয়ে ছিল জানে না, শুধু জানে ওরিয়নের চোখের সামনে থেকে গাড়িটাও অনেক আগেই চলে গেছে। পাথরের মতো এক জায়গায় দাঁড়িয়ে আছে ওরিয়ন। আরিয়ন। পেছন থেকে শব্দ আসে হাবিব চৌধুরীর। আরিয়ন, কি হয়েছে তোর? আবারও বলে হাবিব চৌধুরী। ওরিয়ন যেন কারো কথা শুনলই না, রাস্তার দিকে তাকিয়ে আছে এক নজরে। কি হয়েছে তোর?
ওরিয়নের কাঁধ ধরে ঝাঁকি দিয়ে বলে হাবিব চৌধুরী। ওরিয়ন ঘুরে হাবিব চৌধুরীর দিকে তাকায়। পাশেই ওয়াহিদ চৌধুরী দাঁড়িয়ে আছে। এভাবে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আর দৌড়াচ্ছিলি কি জন্য? প্রশ্ন করে ওয়াহিদ চৌধুরী। এত ধীরেই ওরিয়নের কণ্ঠস্বর আসলো যেন ওরিয়ন নিজেই শুনতে পারল না। মিতা, মিতার কি হয়েছে? প্রশ্ন করে ওয়াহিদ চৌধুরী। চলে গেছে। বলে ওরিয়ন। ওরিয়নের কথা শুনে হতবাক হয়ে যায় হাবিব চৌধুরী ও ওয়াহিদ চৌধুরী। চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে ক্ষণিকের মধ্যে। এই চলে গেছে মানে? কি তো বাজে বাজে বলছিস? মিতা কোথায়? রাগান্বিত ওয়াহিদ চৌধুরী বলে। ওয়াহিদ চৌধুরীর দিকে তাকিয়ে বলে ওরিয়ন। প্রতিটা কথায় ঘৃণা ছাড়া আর কিছুই প্রকাশ পাচ্ছে না। রাগে চোখ মুখ লাল হয়ে আছে ওরিয়নের। কেউ আর কিছু বলার আগেই ওরিয়ন বাড়ির দিকে হাঁটতে থাকে। সরাসরি চলে যায় নিজের রুমে। রুমে ঢুকতেই গতকাল রাতের সব কিছু যেন ওরিয়নের চোখে ভাসতে থাকলো। মিতার বারবার ওরিয়নকে ভালোবাসি বলা, ওরিয়নের বুকে আলতো করে মাথা রাখা। সব মিথ্যে ছিল, সব। কথাটা বলেই ড্রেসিং টেবিলের ওপরে থাকা সব কিছু ছুঁড়ে ফেলে দেয় ওরিয়ন। আয়া! ড্রেসিং টেবিলের আয়নায় অনবরত ঘুষি মারতে মারতে চেঁচিয়ে ওঠে ওরিয়ন। পরীকে ওইভাবে যেতে দেখে ঠিক বুঝতে পেরেছে গতকাল রাতে নিজে থেকে এত সহজে ওরিয়নকে মেনে নেওয়া, নিজেকে ওরিয়নের কাছে সঁপে দেওয়া সবটাই মিথ্যে ছিল। সবটাই পরীর অভিনয় ছিল। এই পরী আর ফিরে আসবে না। ফিরে আসার উদ্দেশ্যে পরী কোথাও যায়নি। ওরিয়নের মনে হচ্ছে কেউ পানিতে ওরিয়নের মাথাটা চেপে ধরেছে। শ্বাস নিতে প্রতিনিয়ত কষ্ট হচ্ছে ওরিয়নের। হাত দিয়ে রক্ত বের হচ্ছে, সেদিকে যেন খেয়াল নেই ওরিয়নের। তুই যদি ভাবিস সাথে সহজে আমাকে ছেড়ে যাবি, তাহলে তুই ভুল ভাবছিস। তোকে আমি কোথাও যেতে দেব না। আবারও আয়নায় ঘুষি মারতে মারতে বলে ওরিয়ন। তুই আমার, আমার, আমার। মন্ত্রের মতো বলতে থাকে ওরিয়ন। বাসায় এতগুলো কাজের লোক থাকতে একটা মেয়ে চুপি চুপি বাসা থেকে বের হয়ে গেল, আর তোমরা কেউ জানতেই পারলে না? ড্রয়িং রুমে সকল কাজের লোকের উদ্দেশ্যে চেঁচিয়ে বলতে থাকে হাবিব চৌধুরী। পুলিশ যে কোনো মুহূর্তে চলে আসবে ভাইয়া। ফোন রেখে হাবিব চৌধুরীর কাছে এসে বলে ওয়াহিদ চৌধুরী। ড্রয়িং রুমে সবাই বসে আছে। মায়া চৌধুরী অনবরত কেঁদে যাচ্ছে। আফরিনের চোখেও পানি। মায়া চৌধুরীকে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। আনিকা চৌধুরীর মুখে টেনশন বা শোকের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। দেখে মনে হচ্ছে মিতার চলে যাওয়াতেই খুশি হয়েছেন তিনি। কাপড় চোপড় কয়েকটা নিয়ে গিয়েছে আর মোবাইল গেস্ট রুমেই রাখা ছিল। আবরার সিঁড়ি বের করে নিচে নেমে এসে হাসিব চৌধুরীর দিকে মিতার মোবাইল এগিয়ে দিয়ে বলে। আবরারের হাত থেকে মোবাইল নিয়ে স্ক্রিন টাচ করতে অবাক হয়ে হাবিব চৌধুরী। রিসেট করা মানে ইচ্ছে করেই রেখে গেছে? বলে হাবিব চৌধুরী। মিতা নিজের ইচ্ছায় গেছে, কোথায় আর কার সাথে? বলে ওয়াহিদ চৌধুরী। দেখো কোনো ছেলের সাথে পালিয়েছে নাকি আবার? ব্যঙ্গাত্মকভাবে বলে আনিকা চৌধুরী। সাবধানে কথা বলুন আপা। বলে মায়া চৌধুরী। কি সাবধানে কথা বলবো মায়া? আমরা ছাড়া আর কেউ আছে আমাদের আত্মীয় যে তাদের বাড়িতে গিয়েছে? এভাবে লুকিয়ে লুকিয়ে গিয়েছে মানে পালিয়েছে? কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল নাকি খোঁজ নিয়ে দেখো। বলে আনিকা চৌধুরী। আন্টি প্লিজ চুপ করুন, মিতা এমন না, তা আপনি নিজেও ভালো করে জানেন। বলে আফরিন। আফরিনের কথা শুনে চুপ করে থাকে আনিকা চৌধুরী। বাকিরা সবাই নিজেদের চিন্তায় ব্যস্ত। মিতার চলে যাওয়ার কারণ কেউ বুঝতে পারছে না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, হঠাৎ করে কি হলো? গতকাল হঠাৎ করে ডিভোর্সের কথা বলল, আর আজ সকালবেলা বাসা থেকে বের হয়ে গেল। বলে চিন্তিত হাবিব চৌধুরী। ডিভোর্স? অবাক হয়ে বলে আফরিন। ডিভোর্স? আর কার ডিভোর্স? হতবাক হয়ে বলে মায়া চৌধুরী। মিতা আর অরিয়নের? বলে ওয়াহিদ চৌধুরী। এসব কখন হলো? আমাদের কেন জানানো হলো না? হঠাৎ করে মিতা ডিভোর্স কেন চাইলো? সোফা থেকে উঠে গিয়ে ওয়াহিদ চৌধুরীর কাছে গিয়ে প্রশ্ন করে মায়া চৌধুরী। অরিয়ন আর অরিয়নের জন্য? মাথা নিচু করে বলে ওয়াহিদ চৌধুরী। কি? অবাক হয়ে বলে মায়া চৌধুরী ও আফরিন। হ্যাঁ। বলে ওয়াহিদ চৌধুরী। সেটাই যদি কারণ হয় তাহলে বাড়ি ছেড়ে কেন যাবে? বাড়ি ছেড়ে যাওয়ার সাথে কি সম্পর্ক তার? প্রশ্ন করে মায়া চৌধুরী। সেটা তো আমিও বুঝতে পারছি না। বলে হাবিব চৌধুরী।
ভেবে দেখো, আমি যা বললাম তাই হবে। বলে আনিকা চৌধুরী। মিতা আবার কিছু জেনে গেল না তো? হাবিব চৌধুরীর দিকে তাকিয়ে বলে ওয়াহিদ চৌধুরী। না না, তেমনটা হওয়ার কোনো সুযোগ নেই। বলে হাবিব চৌধুরী। তাহলে কি সত্যিই কোনো ছেলে? বলে হাবিব। না, মিতা এমনটা কোনোদিন করতেই পারে না। তোমরা কি পাগল হয়ে গিয়েছো? কার সম্পর্কে কথা বলছো একটু ভেবে দেখো। বলে আবরার। স্যার, পুলিশ এসেছে। বলে শায়লা। চলো ওয়াহিদ। হাবিব চৌধুরী বলে। হাবিব চৌধুরী আর ওয়াহিদ চৌধুরী পুলিশের সাথে কথা বলতে চলে যায়। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এই সুখের সংসারে কার নজর লাগছে আল্লাহ ভালো জানেন। কাঁদতে কাঁদতে বলে মায়া চৌধুরী। ফ্লোরে বসে আছে ওরিয়ন, হাত আর ফ্লোর রক্তাক্ত, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রুমের মধ্যে। ওরিয়নের চোখে রক্ত জমাট বেঁধেছে, এক নজরে তাকিয়ে আছে হাতের মোবাইলের দিকে। মোবাইলের স্ক্রিনে মিতার ছবি ভাসছে। ছবিতে মিতা আইফেল টাওয়ারের 3য় তলায় দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত। মিতার ঘন লম্বা চুলগুলো বাতাসে উড়ছে, মুখে ফুটে আছে মিষ্টি এক হাসি। কী ভেবে ছবিটা তুলেছিল তা ওরিয়ন জানে না, তবে সেই মুহূর্তে মনে হয়েছিল ছবিটা তুলে রাখা প্রয়োজন, তাই ছবিটা মিতার অজান্তে তুলে রাখে ওরিয়ন। কার জন্য বা কী কারণ আমাকে ছেড়ে চলে গেলি আমি জানি না, তবে এতটুকু জানি কাজটা তুই ভালো করিস না। ছবির মিতার দিকে তাকিয়ে থেকে বলে ওরিয়ন। নাকি অন্য কারোর প্রেমে পড়েছিস তুই? অন্য কেউ তোকে আমার থেকে বেশি ভালোবাসবে বলেছে? অন্য কারোর সাথে তুই ভালো থাকবি? নিজের রক্তাক্ত আঙ্গুল দিয়ে মিতার ছবিতে স্পর্শ করতে করতে বলে ওরিয়ন। এর শাস্তি তোকে পেতে হবে, আমাকে মিথ্যা বলার শাস্তি তোকে পেতে হবে পরমিতা। 2 মাস পর খাটের ওপর বসে আছে মায়া চৌধুরী, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তাকিয়ে আছে নিজের হাতে থাকা ছবির ফ্রেমটির দিকে। ছবিতে ছোটবেলার আফরিন আর মিতাকে দেখা যাচ্ছে একে অপরকে জড়িয়ে ধরেছে, দুজনের মুখেই বিশাল হাসি। মা। মায়া চৌধুরীর কাঁধে হাত রেখে পেছন থেকে ডাক দিয়ে উঠল আফরিন। আফরিনের ডাক শুনে ফিরে তাকায় মায়া চৌধুরী। আফরিনের সাথে চোখাচোখি হতেই চোখের পানি যত দ্রুত গতিতে গড়তে শুরু করেছে। নিজেকে একটু সামলাও মা, তা না হলে তুমি যে অসুস্থ হয়ে পড়বে। মায়া চৌধুরীর পাশে বসতে বসতে বলে আফরিন। আমাকে কোন পাপের শাস্তি দেয়া হচ্ছে? প্রথমে তোকে নিয়ে, এরপর মিতাকে নিয়ে। কাঁদতে কাঁদতে বলেন মায়া চৌধুরী। এভাবে বলো না মা, উপরওয়ালার পরীক্ষার সব কিছুই। নিজেকে নিজের মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে করতে বলে আফরিন। আর কত পরীক্ষার সম্মুখীন হব আমি? আর কত ধৈর্য ধরলে আমার মিতা আমার কাছে ফিরে আসবে? কাঁদতে কাঁদতে বলেন মায়া চৌধুরী। নিজের হাত দিয়ে ছবির ফ্রেমটি শক্ত করে ধরে রেখেছেন তিনি। জানি না মা, কিছুই জানি না। মায়া চৌধুরীকে জড়িয়ে ধরে বলে আফরিন। মায়া চৌধুরী আর কিছু বলল না, আফরিনের কাঁধে মাথা রেখেই চুপ করে রইল। আফরিনও কিছু না বলে ভাবতে লাগলো। ক্ষণিকেই যেন গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ল আফরিন। রাত 11:30। ব্ল্যাক কালারের গাড়ি থামে চৌধুরী ম্যানশনের সামনে। চাবি নিয়ে গাড়ি থেকে নেমে আসে ওরিয়ন। কালো রঙের স্যুট প্যান্ট পরা, মুখে খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছে, চোখের নিচে কালো দাগ। মনে হচ্ছে কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে তার ঠিক নেই। মুখে ক্লান্তির ছাপ পড়েছে। ডান হাতে মাঝারি সাইজের একটা বক্স ও শপিং ব্যাগ। চৌধুরী ম্যানশনের সবাই ঘুমিয়ে আছে, পুরো বাড়ি অন্ধকার। ওরিয়নের গাড়ির শব্দ পেতেই একজন কাজের লোক তড়িঘড়ি করে এসে বাড়ির দরজা খুলে দাঁড়ায়। শায়লা ডাইনিং টেবিলের কাছে এসে দাঁড়িয়েছে। স্যার, খাবার গরম করে দেব? ওরিয়ন ড্রয়িং রুমে প্রবেশ করতেই বলে ওঠে শায়লা। হাঁটতে হাঁটতে জবাব দেয় ওরিয়ন। শায়লা আর কিছু না বলেই খাবারগুলো ঢেকে নিজের রুমে ঘুমাতে চলে যায়। সরাসরি নিজের রুমে গিয়ে ঢোকে ওরিয়ন। দরজা লক করেই বেডের কাছে গিয়ে হাতের বক্স ও শপিং ব্যাগ বেডের ওপরে রাখে। পরনে স্যুট আর টাই খুলে বিছানার ওপর রাখে। আলমারি থেকে নিজের জন্য এক সেট কাপড় বের করে ফ্রেশ হতে চলে যায় ওরিয়ন। তোয়ালে হাতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ওরিয়ন। পরনে সাদা রঙের টি শার্ট ও ট্রাউজার। তোয়ালে দিয়ে নিজের ভেজা চুল মুছতে মুছতে এসে দাঁড়ায় বেডের সামনে। বেডের ওপরে থাকা ব্যাগের ওপর চোখ যায় ওরিয়নের। ক্ষণিকেই তোয়ালে থাকা হাতটা যেন স্থির হয়ে রইল। এক নজরে কিছুক্ষণ তাকিয়ে রইল ব্যাগটার দিকে। ধীরে ধীরে নিজের হাতে থাকা তোয়ালে ছুঁড়ে কাউচের ওপর রাখে ওরিয়ন। গিয়ে বসে বেডে। বেড সাইডের
টেবিলের ওপর থাকা ছবির ফ্রেমটা হাতে তুলে নেয়। এক দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে থাকে ওরিয়ন। ছবিটাকে তুলেছে ওরিয়ন জানে না, শুধু জানে ছবিটা ওরিয়ন আর মিতার বিয়ের দিনের ছবি। ছবিতে স্টেজে মিতা আর ওরিয়ন বসে আছে, দুজনের মুখেই মিথ্যে অভিনয়ের হাসি। বউ রূপে থাকা মিতাকে সেদিন কতটা অপরূপ লেগেছিল তা একবারের জন্য খেয়াল করেনি ওরিয়ন, কিন্তু এখন মনে হচ্ছে নিজের সব থেকে সুন্দর একটা মুহূর্ত নষ্ট করে ফেলেছে ওরিয়ন। খুব ভালো আছিস আমাকে ছাড়া, তাই না? ছবিতে থাকা মিতার দিকে তাকিয়ে অভিমানের সুরে প্রশ্ন করে ওরিয়ন। কিন্তু তোর রিয়ন একটুও ভালো নেই তোকে ছাড়া। নিজেকে নিজে বলে ওরিয়ন। কথাটা বলতেই যেন কণ্ঠ ভারী হয়ে আসলো ওরিয়নের। তোকে ভালো না বেসেও তোর কাছে দেওয়া কথা আমি রেখেছিলাম, ভুলেছিলাম তোর প্রতি লয়াল থাকবো, আর তাই ছিলাম। আফরিন ফিরে আসার পর ওর দিকে আমি তাকাইনি। আর তুই বলেছিলি তুই আমাকে কখনো ছেড়ে যাবি না, বলেছিলি তুই আমাকে সবসময় ভালোবাসবি। কি হলো তার? কথাগুলো বলতে বলতেই ওরিয়নের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে মিতার ছবিতে। আর যখন তোকে ভালোবেসে নিজে করতে চাইলাম, তুই মিথ্যা আশা দেখিয়ে চোরের মতন পালিয়ে গেলে। ছবির ফ্রেমটা শক্ত করে ধরে বলে ওরিয়ন, যেন ছবিতে থাকা মিতাকেও পালিয়ে যেতে দেবে না ওরিয়ন। যার সাথে পালিয়েছিস তার সাথে খুব ভালো আছিস, তাই না? দাঁতে দাঁত চেপে ধরে বলে ওরিয়ন। এতক্ষণ ওরিয়নের কণ্ঠে ফুটে ওঠা অভিমান বা দুর্বলতা যেন ক্ষণিকেই সরে গেল। ভেসে উঠেছে গাম্ভীর্যতা। কথাগুলো কর্কশ লাগছে শুনতে। ভালো থেকে নে, যতদিন পারিস ভালো থেকে নে। মৃদু হাসি দিয়ে বলে ওরিয়ন। তোর আশিকের রক্তে তোকে গোসল করিয়ে পবিত্র করিয়ে বাড়িতে নিয়ে আসবো। কথাটা বলতে হাসি সরে যায় ওরিয়নের মুখ থেকে। বাই দ্য ওয়ে, শুভ জন্মদিন মাই লাভ। ছবিটার দিকে তাকিয়ে মিষ্টি এক হাসি দিয়ে বলে ওরিয়ন। তোর জন্য কি এনেছে দেখ। খাটের ওপর থাকা বক্স হাতে নিতে নিতে বলে ওরিয়ন। মিতার ছবিটা বালিশের সাথে হেলান দিয়ে দাঁড় করায় ওরিয়ন। অতি আগ্রহ নিয়ে বক্স খুলতেই বেরিয়ে আসে ছোট্ট একটা কেক, যেখানে সুন্দর করে লেখা। তুই নেই বলে কি তোর জন্মদিন ভুলবো আমি? কোনোদিন কি বলেছি? এবারও বলনি। কেকটা মিতার ছবির দিকে এগিয়ে রেখে বলে ওরিয়ন। নিজে নিজে কেক কাটে ওরিয়ন। ছবিতে থাকা মিতার দিকে এক পিস কেক এগিয়ে দেয় ওরিয়ন। মনে আছে তো, গত বছর আমার কাছে বায়না ধরেছিলে একটা ডায়মন্ডের নেকলেসের জন্য। কথাটা বলে একটু থামে ওরিয়ন। কেকের পিসটা আবারও নিজের জায়গায় রেখে দেয়। আর তোর প্রিয় অনিয়ন তোকে সেরে দিয়েছিল তোর 18তম জন্মদিনে। মনে আছে তোর? এবারে স্পেশাল গিফট চাই, তাই না? অদ্ভুত হাসি দিয়ে বলে ওরিয়ন। নিয়ে এসেছি তো, তোর রিয়ন তোর জন্য স্পেশাল গিফট নিয়ে এসেছে। কথাটা বলেই শপিং ব্যাগটা খোলে ওরিয়ন। তারা কথাটা বলেই শপিং ব্যাগ থেকে কিছু একটা বের করে ছবিটার সামনে ধরেই ওরিয়ন। এটা কি এনেছে ছেড়ে ভাবছিস, তাই তো? ভ্রু কুচকে বলে ওরিয়ন। এটা হচ্ছে দড়ি। বিশাল এক হাসি দিয়ে বলে ওরিয়ন। আমিও কি বোকা, এটা কি সেরে তো তুই জানিস কেন এনেছে সেরে ভাবছিস, তাই তো? নিজের মাথায় নিজের হাত দিয়ে থাপ্পড় মেরে বলে ওরিয়ন। এটা তোর নতুন নেকলেস, এটা দিয়ে তোকে বেঁধে রাখবো যেন কখনো চাইলেও আমাকে ছেড়ে যেতে না পারিস। তোর ধোকে একবার পা দিয়েছে, সেই ভুল আর দ্বিতীয়বার করছি না আমি। গম্ভীর কণ্ঠে বলে ওরিয়ন। মুখে থেকে হাসি বা অভিমান সব সরে গিয়ে শুধুই গাম্ভীর্যতাটা প্রকাশ পাচ্ছে। এবার আমার থেকে তোকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না, তুই নিচেও না। কথাটা বলে মিতার ছবির পাশে থাকা বালিশে মাথা রাখতে রাখতে বলে ওরিয়ন। শুধুমাত্র একটা সুযোগের অপেক্ষায়, শুধুমাত্র একবার জানতে পারলেও হচ্ছে কোথায় আছিস তুই। বিড়বিড় করে বলতে বলতে মিতার ছবিটা নিজের বুকে চেপে ধরে ওরিয়ন। তোকে ফিরে আনবই, ফিরে আনবই। ইউ উইল বি মাইন, ইউ উইল বি মাইন অনলি। বিড়বিড় করে বলতে বলতেই চোখ বন্ধ করে আসে ওরিয়নের আরও 4 মাস পর। কি বলে ডিটেকটিভিটি করেন আপনারা? 19 বছর একটা মেয়ের সন্ধান বের করতে পারছেন না? রাগান্বিত ওরিয়ন টেবিলের ওপর রাখা ফাইল ছুঁড়ে ফেলে দিয়ে চেঁচিয়ে ওঠে। আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করছি, কিন্তু ম্যামকে খুঁজে বের করার কোনো রাস্তাই খোলা নেই। জবাব দেয় 48 বছরের এক বয়স্ক লোক। এই কথা আরও 6 মাস আগে থেকে শুনে এসছি আমি, আমাকে নতুন কিছু শোনান। বিরক্ত প্রকাশ করে বলে ওরিয়ন। নতুন কিছু শোনানোর মতো কোনো খবর নেই স্যার।
আমরা কোনোভাবেই সফল হতে চুপ থাকুন। চেঁচিয়ে ওঠে ওরিয়ন। দু কদমে এগিয়ে যায় লোকটির সামনে, ভয়ে কাচুমাচু করতে থাকে। ওটা বয়সে আমার থেকে বড়, তা ভুলে যাওয়ার আগে আমার সামনে থেকে দূর হয়ে যান। না হয় আমি কি করে বসবো, ইউ হ্যাভ নো আইডিয়া। দাঁত কিরমির করে বলে ওরিয়ন। ওরিয়নের কথা শেষ হতেই তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে যায় লোকটি। নিজের অফিস রুমে দাঁড়িয়ে আছে ওরিয়ন। মিতার খবর নেই, 6 মাস হয়ে গেছে। এই 6 মাস ওরিয়ন কিভাবে প্রতিটা দিন পার করেছে তা একমাত্র ওরিয়ন নিজেই জানে। যত দিন যাচ্ছে ততই ইচ্ছে করছে মিতাকে কঠোর শাস্তি দেওয়ার। ডিটেকটিভ দিয়েও কোনো কাজ হচ্ছে না। 19 বছরের একটা মেয়ে কিভাবে সব কিছু এভাবে সাজিয়েছে তা মাথায় ঢুকছে না ওরিয়নের। তোকে আমি খুঁজে বের করবই। রুমের মধ্যে পায়তারা করতে করতে বলে ওরিয়ন। খুঁজে বের করবই। আমাকে ছেড়ে যেতে পারিস না তুই, শুনতে পারছিস? আমাকে ছেড়ে যেতে পারিস না, ছেড়ে যেতে দেব না আমি। ওরিয়নের কণ্ঠে শুধু ব্যাকুলতা প্রকাশ পাচ্ছে। খনি চেঁচামেচি করে তো খনি চুপ থাকছে। কিছুক্ষণ পর চেয়ারে বসে টেবিলের ওপর মাথা রেখে বসে আছে ওরিয়ন। ডিটেকটিভ যাওয়ার পর থেকে এভাবেই বসে আছে। নিজেকে আজ বড়ই অসহায় মনে হচ্ছে। এত টাকা পয়সা কোনো কিছুই যেন মিতাকে নিজের কাছে ফিরিয়ে আনতে পারছে না। রুমের মধ্যে সব কিছু এলোমেলোভাবে পড়ে আছে। পরিষ্কার করতে আসলেও ওরিয়নের ভয়ে রুমে থাকার সাহস করেনি কাজের লোক। দরজা খোলার শব্দ শুনতেই চোখ মেলে তাকায় ওরিয়ন। সাথে সাথেই বিগড়ে যায় মেজাজ। গেট আউট। মাথা তুলে তাকানোর আগে চেঁচিয়ে ওঠে ওরিয়ন। সামনে দাঁড়িয়ে আছে আফরিন। পরনে সাদা রঙের 3 পিস, ওড়নায় গলায় ঝুলছে, চুলগুলো ছাড়া। আফরিনও যে মিতাকে ছাড়া খুব ভালো নেই তা আফরিনের চেহারা দেখলেই বোঝা যায়। ওরিয়ন মাথা তুলতেই দেখতে পায় দাঁড়িয়ে থাকা আফরিনকে। আফরিনকে দেখে কিছু বলল না, নিজের চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। আফরিন রুমটা একবার ভালোভাবে দেখে নিল। ধীরে ধীরে টেবিলের দিকে এগিয়ে যায়। ওরিয়নের অপোজিটে থাকা চেয়ার টেনে বসে আফরিন। এবার আফরিনের দৃষ্টি শুধুমাত্র ওরিয়নের দিকে। খুব ভালো করে লক্ষ্য করেছে ওরিয়নকে। এভাবে ওরিয়নকে দেখেই বুকের মধ্যে যেন চিনচিন করতে শুরু করলো আফরিনের। আফরিন চেয়ারে বসতেই আবারও আফরিনের দিকে তাকায় ওরিয়ন। কেন? হুট করে বলে ওঠে আফরিন। আফরিনের কথার আগামাথা কিছুই বুঝল না ওরিয়ন। ভুরু কুঁচকে তাকায় আফরিনের দিকে। কি বলতে চাচ্ছে বোঝার চেষ্টা করে। আফরিনও আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে ওরিয়নের দিকে। কেন আমাকে ভুলতে পারলে আর মিতাকে পারছো না? প্রশ্ন করে আফরিন। ক্ষণিকের জন্য চোখ সরছে না আফরিনের। ওরিয়ন অবাক হয়ে আফরিনের দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবে ওরিয়ন কি জবাব দেবে জানে না, শুধু জানে এমনটা আর কখনো অনুভব করেনি ওরিয়ন। কেন আমার পালিয়ে যাওয়া মেনে নিতে পারলেও মিতার পালিয়ে যাওয়াটা মেনে নিতে পারছো না? আবারও প্রশ্ন করে আফরিন। ওরিয়ন এক দৃষ্টিতে বড় বড় চোখ করে আফরিনের দিকে তাকিয়ে রইল। মিতার পালিয়ে যাওয়ার কথাটা শুনতেই চোখ মুখ কঠোর হয়ে যায়, যেন এই বাস্তবতাটা মানতেই পারছে না ওরিয়ন। কেন এভাবে আমাকে ভালোবাসতে পারলে না? করুণ সুরে বলে আফরিন। আফরিনের চোখ ভিজে এসেছে। আজ কথাগুলো না বলে আর থাকতে পারল না আফরিন। মন যে কোনোভাবেই মানতে চায় না ওরিয়ন মুভ অন করে নিয়েছে। এত সহজে আফরিনকে কেনই বা ভুলে গেল? কেন একই ওরিয়ন দুটি মানুষকে দুভাবে ভালোবাসল তা জানতে খুব ইচ্ছে করছে আফরিনের। না, আফরিন ওরিয়নের কাছে ফিরে যেতে চায় না, শুধু চায় কিছু প্রশ্নের জবাব, যেন নিজের মনকে বোঝাতে পারে সে কারো থেকে কম নয়, সেও ভালোবাসার যোগ্য, সেও এরকম ভালোবাসার যোগ্য। ওরিয়ন অসহায়ের মতো আফরিনের দিকে তাকিয়ে রইল। আফরিনের চোখের কোণের পানি ঠিকই দেখতে পারছে ওরিয়ন। হঠাৎ করেই রাগ হচ্ছে ওরিয়নের নিজের ওপর। কেন হচ্ছে জানে না, কিছুই জানে না, শুধু জানে মিতাকে ওর চাই। মিতার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলেও মিতাকে ওর চাই। মিতার বিয়ে হয়ে যদি বাচ্চাও হয়ে যায় তাও মিতাকেই ওরিয়নের চাই। কোনো কিছুই যেন মিতাকে ভুলে যাওয়ার খেয়াল মাথায় ঢোকাতে পারছে না ওরিয়নের। আমি জানি না। অধৈর্য ওরিয়ন নিজের চুল টেনে ধরে চেঁচিয়ে ওঠে। আমি কিছুই জানি না। আমি শুধু জানি আমি এমনটা আর কখনো অনুভব করিনি। আমি ওকে ভুলতে পারছি না।
চেয়ার থেকে উঠতে উঠতে বলে ওরিয়ন। আমাকে ক্ষমা করো, যদি তোমার সাথে অন্যায় করে থাকি তবে আমাকে ক্ষমা করো আফরিন। আফরিনের দিকে মাথা নিচু করে বলে ওরিয়ন। ভালোবাসায় তো জোর খাটে না, তাই বলে আফরিনকে অযোগ্য বলেও প্রমাণ করতে চায়নি ওরিয়ন। কেন সব এমন উল্টো পাল্টো হয়ে গেল বুঝতেই পারছে না। হয়তো তুমি। কথাটা বলতে গিয়েও চুপ রইল আফরিন। নিজের এক হাত দিয়ে অন্য হাতের নখগুলো খুঁটিয়ে যাচ্ছে। দাঁড়িয়ে থাকা ওরিয়ন সবটাই লক্ষ্য করছে। আফরিনের এই ছোটবেলার অভ্যাস, নার্ভাস হলেই হাত দিয়ে নখের ওপর অত্যাচার চালায়। হয়তো তুমি আমাকে কোনোদিন ভালোই বাসনি। মাথা নিচু করা আফরিন আস্তে করে বলে ওঠে। ওরিয়ন সবটাই শুনছে। আফরিন? অবাক হয়ে বলে ওরিয়ন। কি বলছে আফরিন এসব? ভালোবাসি না? হয়তো আমি তোমার সেই বন্ধু ছিলাম যার প্রতি লয়াল থেকে বাকিটা জীবন তো পার করা যায়, কিন্তু তার দূরত্ব তোমাকে ততটা ব্যাকুল করতে পারে না যতটা ব্যাকুল জীবনসঙ্গিনী হারালে হয়। মাথা নিচু থাকা অবস্থায় বলে আফরিন। হয়তো মিতাই তোমার সেই জীবনসঙ্গিনী। মাথা তুলে ওরিয়নের দিকে তাকিয়ে বলে আফরিন। আফরিনের চোখ বেয়ে পানি পড়ছে। ওরিয়ন কিছু বলল না। আফরিন যে একেবারে ভুলেও বলেনি তা বুঝতে পারছে ওরিয়ন। আই এম সো সরি। চেয়ারে গিয়ে বসতে বসতে বলে ওরিয়ন। ওরিয়নের চোখে মুখে অপরাধ বোধ ফুটে উঠেছে, কী জন্য জানে না। এমনটা কখনো ভেবো না যে তুমি আমার সাথে অন্যায় করেছো। তোমার সাথে কাটানো 6টা বছর তুমি আমাকে সেভাবেই সম্মান দিয়েছো যেভাবে আমি তার প্রাপ্য ছিলাম। তোমাকে দেখেই এত কিছুর পরও আমি ছেলেদের বিশ্বাস করতে পারছি আফনান। চোখের পানি মুছতে মুছতে বলে আফরিন। তোমার মতো ছেলেদের দেখেই মেয়েরা ভালোবাসতে শিখে। মৃদু হেসে বলে আফরিন। আমি চাই তুমি আর মিতা খুব ভালো থাকো। কখনো তোমাকে দেখে যেন তোমার মন খারাপ না হয়, অথবা তোমাকে দেখে আমার মন খারাপ না হয়। সেই জন্যই সব কিছু ক্লিয়ার করতে এসেছি আমি। বন্ধু হিসেবে সব সময় আমাকে তোমাদের পাশে পাবে। কথাটা বলতেই উঠে দাঁড়ায় আফরিন। ওরিয়ন আফরিনের দিকে তাকিয়ে রইল অবাক হয়ে। বন্ধু হিসেবে অথবা এক সময়ের প্রেমিকা হিসেবে ভুল মানুষকে বাছাই করেনি ভেবেই আফরিনের প্রতি সম্মান যেন 1000 গুণ বেড়ে গেল ওরিয়নের। আর যাই বলে আফরিন। ধন্যবাদ তোমাকে আমাকে এতটা বোঝার জন্য, বলে ওরিয়ন। আফরিন কিছু বলল না, আলতো করে এক হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল।